আসসালামু আলাইকুম। মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ, যারা আজকে মার্চ ফরওয়ার্ডের লাইভ প্রোগ্রাম শুনছেন, মার্চ ফরওয়ার্ডের সদস্য প্লাস অন্যান্য যারা আছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধুরা যারা আজকে লাইভ প্রোগ্রাম আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের বিশেষ মোটিভেশনাল সেশনে আপনাদের সবাইকে ইনভাইট করি, স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। সকলের জন্য খুবই ভালো একটা সুখবর, আজকে আমাদের সাথে রয়েছেন অসাধারণ একজন মোটিভেশনাল স্পিকার, কাউন্সিলর, একজন খুবই এন্টারটেইনিং পারসন, এবং কি বলবো, আসলে স্যারের কাছ থেকে যতবারই শুনি তখন প্রতিটা লাইন, প্রতিটা শব্দ, তার স্যারের হাসি, স্যারের যে এক্সপ্রেশন, আমি একেবারে হৃদয় দিয়ে উপভোগ করার চেষ্টা করি। আশা করি আপনারাও আজকে আমার সাথে সাথী হবেন। আমি জাস্ট সঞ্চালক হিসেবে একটু কানেক্ট করব সবার সাথে, স্যারের সাথে আপনাদেরকে কানেক্ট করবো। এই কাজ মূলত আজকে শুনবো হচ্ছে ডক্টর আলমাসুর রহমানের কাছ থেকে। ডক্টর আলমাসুর রহমান, উনি ইউএসএ বেসড ন্যাশনাল লেকচারার অ্যাট থিওসফিক্যাল সোসাইটি। স্যার হচ্ছেন বাংলাদেশের খুবই স্বনামধন্য একটি প্রাইভেট ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কাউন্সিলর। আবার মাইন্ড জিম, আমরা তো আমাদের ফিজিক্যাল জিম, ফিজিক্যাল ফিটনেস নিয়ে কথা বলি, আমাদের মেন্টাল ফিটনেসও দরকার। মাইন্ড জিমের স্যার একজন কাউন্সিলর। স্যারের আরো অনেক পরিচয় আছে, স্যারের সাথে কথার বিভিন্ন পর্যায়ে আমরা স্যারের সাথে পরিচিত হব, স্যারের অন্যান্য কার্যক্রম সম্পর্কে আমরা জানবো। এবং আপনাদের সাথে আমি নিজে আছি, এম ওবায়দুল্লাহ চৌধুরী, সিইও মার্চ ফরওয়ার্ড। আমি স্যার আপনাকে, ডক্টর আলমাসুর রহমান স্যার, আপনাকে স্বাগত জানাই আজকে মার্চ ফরওয়ার্ডের বিশেষ মোটিভেশনাল সেশনে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। স্যার আপনি এখন কেমন আছেন? আমরা জেনেছি আপনি রিসেন্টলি একটা, মানে খুব বড় আকারে নয়, ছোটখাটো একটা অ্যাক্সিডেন্টের ভিতর দিয়ে গিয়েছেন। আমরা খুবই শঙ্কার মধ্যে ছিলাম। আমাদের সম্মানিত ফাউন্ডার এবং চিফ প্যাট্রন বাদল সৈয়দ স্যারও খুবই চিন্তিত ছিলেন আপনার ফিজিক্যাল কন্ডিশন নিয়ে। স্যার প্রথমে শুনতে চাই আপনি কেমন আছেন, এই সমস্ত টার্ময়েলের ভেতরে কেমন আছেন বলেন স্যার। হ্যাঁ, ভালো। একটা ছোটখাটো সড়ক দুর্ঘটনায় পায়ে অনেক ব্যথা পেয়েছি, দুই পায়ে। তবে বাঁ পায়ে বোধহয় এই আলোচনার পরে প্লাস্টার করতে যেতে হবে। তো বুঝতেই পারছেন একটু ব্যথা অনুভব করছি, কিন্তু এটা কোনো ব্যাপার না। আপনাকে স্যার আপনাকে বিশেষ শুভেচ্ছা জানাই আজকের প্রোগ্রামে। আপনি অসুবিধার মধ্যে আপনি এসে উপস্থিত হয়েছেন, সেজন্য আমাদের শিডিউলটা ঠিক রেখেছেন, আমাদের ইয়াং জেনারেশনের কথা আপনি মাথায় রেখেছেন। আবার পাশাপাশি আপনাকে, আপনার কাছে দুঃখ প্রকাশ করছি, এই সময় আমরা প্রোগ্রামটা ক্যান্সেল করতে পারি নাই। আপনার শারীরিক অবস্থা সবকিছু মিলে হয়তো আমাদের এরকম একটা বিছানার প্রোগ্রামে যাওয়া দরকার ছিল। এটা আপনার জন্য কিছুটা ভালোবাসার অত্যাচার হয়ে যাচ্ছে। আশা করি আপনি আমাদেরকে নিজ গুণে ক্ষমা করবেন। স্যার আপনি অনুমতি দিলে আমরা সরাসরি আমাদের সেশনে ঢুকে যেতে চাই। ডবল ডবল আওয়াজ হচ্ছে, ওইখানে কোনো আওয়াজ হচ্ছে ফেসবুকে বা কিছু? মানে স্যার এখন ঠিক আছে? এখন ঠিক আছে স্যার? হ্যাঁ, মানে একটা প্রতিবিম্ব হচ্ছিল। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে স্যার? অল ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ 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 স্যার, আগে আপনার সম্পর্কে আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আপনার সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমি কিছুক্ষণ আগে বললাম আপনার কয়েকটি প্রাতিষ্ঠানিক ইনভলভমেন্টের পরিচয় আমি বললাম। স্যার আপনি আপনার পরিচয়টা কিভাবে আপনার ইয়াং ফ্রেন্ডসদেরকে, আপনার যাদেরকে আজকে আপনি কাউন্সেলিং করবেন, আমি সহ আর যারা আছে তাদেরকে আপনি নিজের পরিচয়টা কিভাবে দেবেন স্যার, প্লিজ? আসলে বর্তমান জেনারেশন গত 15 বছর ধরে তারা অনলাইনে এত বেশি ব্যস্ত যে এই নিউ জেনারেশনের উপরে যে ইফেক্টটা হচ্ছে, সামাজিক সম্পর্ক, বইপত্র পড়া, খেলাধুলা করা, মানুষের সাথে যোগাযোগ করা, এই রিলেশনের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে, তারা অনলাইনে সবসময় থাকছে, মোবাইল ফোনে থাকছে। এই ইফেক্টটা শুধু তাদের উপরে যে পড়ছে তা না, আমাদের উপরে পড়ছে। যেমন আমি যদি নিজের উপরেই বলি, যে আমি গত 15 বছরে অন্তত 150-র উপরে বিভিন্ন পত্রিকায় আমার লেখা বেরিয়েছে, জাতীয় পত্রিকায়। কিন্তু গত 4-5 বছরে আমার মধ্যে 5টা লেখাও পত্রিকাতে যায়নি। আমার লেখার টাইম পাচ্ছি না। আর আমি যে পরিমাণ বই পড়ি, আমার মনে হয় আমি গত 1 বছরে তার কিছুই বই পড়িনি। তারপরে অনলাইন যদি আমাকে ইফেক্ট করতে পারে, তাহলে নিউ জেনারেশনকে কি পরিমাণ ইফেক্ট করছে। তো আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমি কতগুলো কাজ করতাম।
আমি একজন জাতীয় প্লেয়ার ছিলাম, ঢাকা ইউনিভার্সিটি ডাকসু চ্যাম্পিয়ন ছিলাম, আমি কণ্ঠশীলনে উচ্চারণ তত্ত্বের উপরে প্রশিক্ষণ গ্রহণ করেছি, ইংলিশ কোর্স করেছি। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি তখন আমি বাংলাদেশ বিমানের স্পোর্টস টিমের ক্যাপ্টেন ছিলাম। তার মানে বুঝতে পারছেন যে আমরা কত রকম কাজে ব্যস্ত থাকতাম, ফিজিক্যালি, মেন্টালি নিজেদের মধ্যে তৈরি করা। কিন্তু আজকালকার ছেলেরা কি করে, ছেলেমেয়েরা সারাদিন হাতের মধ্যে একটা মোবাইল ফোন নিয়ে থাকছে, অনলাইনে থাকছে। তাদের শারীরিক মানসিক ডেভেলপমেন্টটা কি করে হবে? তা হ্যাঁ, তবে এটা নিয়ে আমি খুব ভাবনার মধ্যে আছি। আমি শুধু না, সেদিন আপনি বোধহয় দেখেছেন যে ব্রিটিশ একজন লেখক এবং সাহিত্যিক লিখেছেন যে 20 বছর পর নিউ জেনারেশনের অবস্থাতে কি হবে, এটা নিয়ে উনি খুবই শঙ্কিত। এবং উনি কিন্তু এই কথাই বলেছেন যেটা আমি বললাম, যে এটা উনারও লেখালেখি ক্ষতিগ্রস্ত হচ্ছে অনলাইন। তো আমি এই জন্য আমি গত প্রায় 2 বছরে অধিকাংশ ইউনিভার্সিটিতে একটা ট্রেনিং করিয়েছি, সেটা হচ্ছে হাউ টু ওভারকাম ইন্টারনেট এডিকশন। তবে আপনি আমার হাউ টু ওভারকাম ইন্টারনেট এডিকশন থেকে আমরা কি করে নিজেকে রক্ষা করতে পারি, কারণ আমাদের পড়াশোনা, যোগাযোগ, রিলেশনস এইসব কিছুই আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা কথা বলতেই পারছি না আজকাল। তবে এটা ঠিক যে আপনি বলতে চাইলেন যে আমি আসলে দু একটা কাজ দেশের জন্য, জাতির জন্য করতে পেরেছি ছোট ছোট। সেটা হচ্ছে আমি গত 15 বছরে অন্তত আমার ছাত্রছাত্রীরা বলে যে আমি 10 লক্ষের উপর মানুষকে শুধু ট্রেনিং করিয়েছি একটা সাবজেক্টের উপর, সেটা হচ্ছে হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কি করে রাগ নিয়ন্ত্রণ করতে হয়। তো এটা একটা ঘটনা বটে, যে এই জন্য অনেকে আমাকে বলে যে রাগ নিয়ন্ত্রণের এক্সপার্ট। এবং আর একটা ট্রেনিং করেছি যেটা আজকে আলোচনার সাথে খুব যুক্ত, সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড এবং পজিটিভ থিঙ্কিং। আমি গত প্রায় 12 বছরে পজিটিভ থিঙ্কিং এর উপরে, কি করে আমরা পজিটিভ থিঙ্কিং করতে পারি, এটার উপরে আমি প্রায় মনে হয় গত 12 বছরে আমি অন্তত 4-5 লক্ষ মানুষকে ট্রেনিং করিয়েছি। এটা একটা ব্যাপার। আজকে যে আমাদের আলোচ্য বিষয়গুলো আছে, যে সেলফ কনফিডেন্স বা দৃষ্টিভঙ্গি, কি করে আমরা পজিটিভ থিঙ্কিং করতে পারি। যেহেতু আমি একজন কাউন্সিলর, আমার কাছে প্রচুর ছেলেমেয়েরা এসে বলে ইউনিভার্সিটির যে আমার মাথায় সারাদিন খালি খারাপ চিন্তা আসে, আমি ভালো চিন্তা করতে চাই কিন্তু খারাপ চিন্তা আসে, নেগেটিভ থিঙ্কিং আসে। তো এটা একটা কমন প্রবলেমস। তো আমি যেটা করেছি যে সেটা হচ্ছে যে এই যে বললাম গত 15-16 বছরে আমি আমি অধিকাংশ ইউনিভার্সিটিতে আমি যাই ট্রেনিং করাতে। তো সেখানে আমার আলোচ্য বিষয় থাকে পজিটিভ থিঙ্কিং, হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস কি করে বাড়ানো যায়, আমরা কি করে পড়াশোনায় মনোযোগ হতে পারি, জীবনটাকে গড়তে পারি, আমরা কি করে বড় একজন সফল মানুষ হতে পারি। তো এটা নিয়ে আমি মূলত নৈতিক একজন প্রশিক্ষক, হ্যাঁ, এথিক্সের উপরে কাজ করি, নৈতিকতার উপরে, নিজেদের ভ্যালুজের উপরে আমি কাজ করি। তা আজকের আলোচনাটা যে দৃষ্টিভঙ্গি এবং সেলফ কনফিডেন্স, তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং সম্ভবত এটা জেনে শুনে সাবজেক্ট আপনি আমাকে দিয়েছেন যাতে করে আমার লাইনের মধ্যে পড়ে। তো এটা ঠিক যে আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট কাউন্সিলের সাথে নই, আমি ব্রাক ইউনিভার্সিটির একটি প্রজেক্টের আমি ওখানেও একজন সুপারভাইজার বা ট্রেনার। আমি একজন জাতীয় প্লেয়ার, আন্তর্জাতিক বিচার, আমি ঢাকা ইউনিভার্সিটি 8 বার চ্যাম্পিয়ন ছিলাম, প্লাস আমি একজন জাতীয় প্লেয়ার, বাংলাদেশের টপ মোস্ট একজন প্রশিক্ষক বটে। তো বাংলাদেশের মোস্ট অফ দ্য প্লেয়ার কিন্তু আমারই তো ছাত্র, গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার আমারই ছাত্র, বাংলাদেশের 8-10 জন জাতীয় চ্যাম্পিয়ন আমার ছাত্র। আমি একজন ক্রীড়া সংগঠক, আমি একজন কি বলবেন প্রশিক্ষক, শিক্ষক, হোয়াটএভার। তার মানে আমরা যতটা কাজ করেছি আজকালকার দিনের ছেলেমেয়েদের পক্ষে আসলে এত কাজ করা পসিবল হওয়া খুব কঠিন, কারণ তারা তো ওই একটা জায়গায় গিয়ে আটকে গেছে। তারা খুব মেধাবী, তারা সারা বিশ্বকে জানছে, তারা ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীতে জানতে পারছে খুব দ্রুত সময়ে। এটা ঠিক, তাদের নলেজ বাড়ছে, তাদের জ্ঞান বাড়ছে, কিন্তু বুদ্ধি বিবেচনা বোধ কতটুকু বাড়ছে এটা বলা খুব কঠিন, যেটা আমরা আজকে আলোচনার মধ্যে এসে যাবে। হ্যাঁ স্যার,
হ্যাঁ, আপনি 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 যে কথাটা আমরা আমরা আজকের শিরোনাম করেছি, আমরা সবাই চাই আমাদের লাইফে, আমাদের কেরিয়ারে টু বি সাকসেসফুল, সফল হওয়ার জন্য। মানে সফলতার তো আসলে মানে পার্টিকুলার কোনো ডিফাইন করা, কে কিভাবে সফল হচ্ছে, কে কোন পর্যায়ে গেলে সফল হচ্ছে, এটা নিয়ে আসলে সবার কাছে গ্রহণযোগ্য কোনো ডেফিনিশন বা কোনো টার্গেট আছে বলে আমার জানা নাই, সম্ভবত নাই। আপনি ভালো বলতে পারবেন, আপনি যেহেতু এই বিষয়ের একজন এক্সপার্ট। সফলতার বিষয়টাকে স্যার আপনি কিভাবে দেখেন? আমরা যখন ছোটবেলায় ছোট ছিলাম তখন আমরা হয়তো ভেবেছি যে আমি যদি পুরুষ এই খেলনাটা পেতাম তাহলে বোধহয় আমি খুব খুশি হব। পেয়েছি, খুশি হয়েছি। আমরা যে স্কুল জীবনে ছিলাম যে আমি যদি এসএসসি পরীক্ষায় তখন তো আমাদের সময় ছিল স্ট্যান্ড করা বা ফার্স্ট ডিভিশন পাওয়া, তো করলাম A+ সাকসেসফুল। আমি চাইলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হব, তো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, সাকসেসফুল। আমি হয়তো চাইলাম যে আমি ওই সাবজেক্টের উপরে মাস্টার্স করব, সাকসেসফুল। তার মানে এই যে সফলতা, সাকসেস, আমি এখানে এটা হলো সাকসেস। তার মানে বুঝতে পারছি যে আমাদের সফলতা পরিবর্তনশীল, পরিবর্তন হচ্ছে, যে কিছুদিন পর পরে আমি এটা চাচ্ছি, এটা চাচ্ছি। তার মানে এটার কোনো লিমিটেশন ওরকম ভাবে বলা যাচ্ছে না। না, মানে আমি ওকে ভালোবাসি, ওকে পেলে আমি সাকসেস, তো পেলাম সাকসেস। এরপর মনে হয় যে একটা বাড়ি হলে খুশি, আমি সাকসেস। ঘর হলো, একটা গাড়ি হলে, দুটো বাচ্চা হলে, তার মানে কি হচ্ছে, আমাদের টার্গেট যখন এক একটা সময় ফিল আপ হয় তখন আমরা এক এক সময় গিয়ে ওই সাকসেসের জায়গায় পৌঁছাই। নতুন টার্গেট তৈরি হয়। হ্যাঁ, তাহলে আপনি যেটা বলেন এটাই ঠিক, যে সফলতা মানে আমরা যেটা চাই ওটা পাওয়াকেই বলে সফলতা। যেমন অনেক মানুষকে আপনি দেখবেন তেমন কিছুই চায় না জীবনে, সে চায় ছোট্ট একটা গ্রামে, একটা ছোট্ট বাড়িতে, কোন রকম একটা 10 বিঘা 15 বিঘা জমিতে যদি সে চাষ করতে পারে, একটা পুকুর আছে, ছোট্ট একটা সংসার আছে, তাতেই সে হ্যাপি। তো এখানে তার সফলতা। আমেরিকা যেতে চায় না, ইউরোপে যেতে চায় না, পৃথিবী থেকে দেখতেও চায় না, সে ওর মধ্যেই সুখী। সে মনে করে আমি হ্যাপি, আমি এটাই আমার জীবনের লক্ষ্য। তো ডিপেন্ড করে আমরা কত বড় হতে চাই। একটা মানুষ তো তত বড় হতে পারবে যত বড় সে হতে চায়। একটা মানুষের তো মানে আমি কি বলবো, যে একটা মানুষ তত বড় হতে পারবে যত বড়, যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমা উতিতুন মিনাল ইলম ইল্লা কালিলা। আল্লাহ বলছেন আমি আমার জ্ঞানের একটি ক্ষুদ্রতম অংশ মানুষকে দিয়েছি। মানে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা বলছেন আমি আমার জ্ঞানের একটি ক্ষুদ্রতম অংশ কাকে দিয়েছি? মানুষকে। ফেরেশতাকে দিয়েছি। হ্যাঁ, ফেরেশতা, জিন বা কাউকে না, কাকে? মানুষকে। তার মানে আল্লাহ বলছেন আমি আমার জ্ঞানের একটি ক্ষুদ্রতম অংশ মানুষকে দিয়েছি। সুতরাং সেই মানুষ তো ব্যর্থ হতে পারে না, তাহলে সেই মানুষ কত বড় হতে পারে? কিন্তু আসলে আমরা নিজেদেরকেই বুঝি না, আমি যে কি হতে পারি, আমার পক্ষে যে কি করা সম্ভব, এই ভাবনাটাই আমাদের ভিতরে নাই। যে আজকে যে আলোচনার বিষয় আছে সেলফ কনফিডেন্স, তো ওই আসলে আমি যে কত বড় হতে পারি সেই বিষয়টা উপলব্ধি করতে পারাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যেমন একটা কথা বলি, ইউ আর নট, বিজ্ঞানীরা বলছেন ইউ আর নট ভিকটিম, ইউ আর ভিক্টর। আপনি পরাজিত হওয়ার জন্য জন্মাননি, আপনি সফল হওয়ার জন্য জন্মেছেন। ইউ আর নট ভিকটিম, ইউ আর ভিক্টর। আপনি সফল হওয়ার জন্য তো জন্মেছেন। তাহলে আমি কেন ভাবছি না যে আমি সফল হতে পারি? শুধু তাই না, গবেষকরা এটাও বলছেন, each and everyone have been pre-programmed for the victorious life. প্রত্যেকের ভিতরে সফল হওয়ার ক্ষমতা আছে, সফল হওয়ার যোগ্যতা আছে। কিন্তু এই সফলতার যোগ্যতা, ক্ষমতা আমার ভিতরে আছে, কিন্তু সেটাকে তো আনফোল্ড করতে হবে। আমরা বলি না, আনফোল্ড ইউর পোটেনশিয়াল। তোমার ভিতরে শক্তিটাকে জাগাও। যেমন আপনি ধানের বীজ, একটা ধানের বীজ বা গমের বীজ, আপনি যদি, আমার মনে আছে আমি ছোটবেলায় স্কুল জীবনে বাসার মধ্যে গ্রাম থেকে ওই ধানের এক ছড়ি এসে রেখে দিয়েছিলাম, ছোটবেলায়, শিশুবেলা, আমার মনে আছে। তো 8-10 বছর পর ওটা ওরকমই ছিল, সাজানো ছিল ওই ফুলদানিতে। তা আমি তো স্কুলে যখন আমি একসময় ওটাকে লাগানোর সময় দেখলাম বীজ ওখান থেকে গাছ হলো। তার মানে ওর ভিতরে সেই শক্তিটা ছিল,
ওই ধানের বীজের মধ্যে ধান গাছ হওয়ার শক্তি ছিল, কিন্তু ও জাগ্রত হয়েছে কখন? যখন জাগ্রত হওয়ার পরিবেশটা সে পেয়েছে, রাইট? তার মানে প্রত্যেকটা মানুষের ভেতরে সফল হওয়ার, বড় হওয়ার, সেরা হওয়ার ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতাটাকে তাকে কাজে লাগাতে হবে। এবং কাজে লাগাবো কখন? যখন আমি বুঝবো যে এই ক্ষমতা আমার আছে, আমার ভিতরে ক্ষমতা আছে, আমি পারবো, এটা না জানলে আমি করবো না। তো রাইট, করবো না। ধরেন আপনাকে কোনো কোম্পানির করা হলো, ধরেন ইডি এক্সিকিউটিভ ডিরেক্টর করা হলো, কিন্তু আপনি জানেন না, তাতে আপনি এক্সিকিউটিভ দায়িত্ব পালন করতে পারবেন না বা করবেন না, কারণ আপনি জানেন তো না আপনি কি করবেন। আমাকে তো জানতে হবে যে আমার পক্ষে এটা পসিবল, এটা তো জানা দরকার, এবং এইটা প্রত্যেকটা মানুষের মধ্যে এই ক্ষমতাটুকু আছে। ওকে, তাহলে আমরা মেইন আলোচনা চলে যাই না? প্রথমে আমাদের দৃষ্টিভঙ্গি শুরু করি। হ্যাঁ স্যার, এই যে আপনি যেটা বললেন, আমাদের মনে করেন যে আমাদের সফলতার জন্য বা আমরা যে টার্গেট গুলো সেট করি, ওটার জন্য আমাদেরকে এটা নার্সিং করতে হবে, এটাকে এক্সপ্লোর করতে হবে। এই বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট, রাইট? এখন স্যার আমরা যদি পরিবেশ কি স্যার কেউ দেয় নাকি আমাদেরকে ক্রিয়েট করতে হয়? হ্যাঁ, পরিবেশ অনুকূলে সবসময় থাকবে না। পৃথিবীর পরিবেশ সবসময় আমার অনুকূলে থাকে না, কিন্তু আমি যদি ইচ্ছা করি, আমার যদি কনফিডেন্স থাকে, আমার যদি স্বপ্ন থাকে, আমার যদি চেষ্টা থাকে, পরিবেশ তৈরি হবে। ওই রঙের ভিতর দিয়ে রাস্তা তৈরি হয়ে যায়। আমরা দেখেন গ্রামে দেখবেন ক্ষেতের ভিতর দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে। পৃথিবীটা তো আপনার জন্য সবসময় মানে সবসময় বিরোধী সিচুয়েশন তৈরি হবে। আমাকে পরিবেশটা তৈরি করতে হবে। যেমন দেখেন, আমি যদি এইভাবে বলি যে লাইসালিল ইনসানি ইল্লা মাসা, আল্লাহ বলেন যে প্রত্যেকটা মানুষ যেটা চাইবে ওটাই সে পাবে। তার মানে তাকে ওই জিনিসটা চাইতে হবে এবং পরিশ্রম করতে হবে। কিভাবে পাবে এটা তার দেখার বিষয় না। কারণ বলি না, ল অফ অ্যাট্রাকশন। আমরা যখন কোনো কিছু স্বপ্ন দেখি, তখন ব্রেনের মধ্যে সেই স্বপ্নের একটা ছবি এঁকে যায়। এটাকে বলা হয়, আমাদের ব্রেনে যে নিউরন আছে, বিলিয়ন নিউরন, আমরা যখন কোনো কিছু স্বপ্ন দেখি, ব্রেনের মধ্যে একটা ছবি এঁকে যায়। এই যে হ্যাবিট, যেটা এটা আমি গত প্রায় 6 মাস ধরে কি করে আমাদের অভ্যাস তৈরি হয়, এবং ভালো অভ্যাস কি করে তৈরি হয়, খারাপ অভ্যাস কি করে তৈরি হয়, এবং খারাপ অভ্যাস থেকে ভালো অভ্যাস কি করে আসতে হয়, এটার উপরে আমি গত 3-4 মাসে আমি অন্তত 4টা ভিডিও বানিয়েছি। কেন? যাতে ইয়াং জেনারেশন ব্যাপারটা বোঝে যে সফল মানুষের ক্যারেক্টার সফল অভ্যাস, আর ব্যর্থ মানুষের অভ্যাস কি? নেগেটিভ অভ্যাস। এই যে অভ্যাসগুলো তৈরি হয় কি করে? ব্রেনের মধ্যে আমাদের নিউরোনাল ইন্টারকানেকশন, একটা নিউরোজেনেসিস পাথওয়ে তৈরি হয়। তা আমরা যখন কোনো কিছু স্বপ্ন দেখি এবং ওটা নিয়ে চিন্তা করি, ভাবি, তখন ব্রেনের মধ্যে তার একটা ইন্টারকানেকশন ছবি এঁকে যায়। গবেষকরা বলেন কেউ আমরা যখন ওই ছবিটা ব্রেনে যখন তৈরি হয়ে যায়, তখন ল অফ অ্যাট্রাকশন, তখন ওই ছবিটা রিয়েল হয়। কখন? যখন আমি উদ্যোগ নিই, চেষ্টা করি, পরিশ্রম করি। কিন্তু আগে তো আমাকে স্বপ্নটা দেখতে হবে, টার্গেট ফিল আপ করতে হবে, রাইট? তার মানে পরিবেশটা কি আমি জানি না, সেটা অটোমেটিকলি ঠিক হবে যদি আমি সেটা স্বপ্ন দেখি, ইচ্ছা করি, পরিশ্রম করি, পথে এগোই, পথ তৈরি হয়ে যাবে। বলে না, তুমি যদি সামনে চলতে গিয়ে যদি পাহাড় দেখো, ডান দিক যাও, ডান দিক দিয়ে যদি যেতে না পারো, বাঁ দিক দিয়ে যাও, বাঁ দিক দিয়ে যদি যেতে না পারো, ঘুরে যাও, আর ঘুরে যদি যেতে না পারো, মারিয়ে যাও, কিন্তু যাও। মার্চ ফরওয়ার্ড, সামনে এগিয়ে যাও। হ্যাঁ, তো আপনি সামনে বাধা পড়েছে, ডান দিক দিয়ে যাও, ডান দিক দিয়ে যেতে পারলাম না, বাঁ দিক দিয়ে যাবো, বাঁ দিক দিয়ে না, ভিতর ঘুরে যাবো, পারলাম না, ডিঙিয়ে যাবোই, পথ বেরিয়ে যাবে। আমাদের কবি বলেছেন, দুর্গম গিরিকান্তায় হ্যাঁ, তাহলে মরুপুষ্ট পারাবারে। তার মানে হচ্ছে যে
পথে কিছু ব্যারিয়ার থাকবে, এটাকে ওভারকাম করে যেতে হবে, মারিয়ে যেতে হবে, রাইট স্যার? হ্যাঁ, আমরা নদীর উপর দিয়ে সাঁকো চলে যাচ্ছে না 5 কিলোমিটার 10 কিলোমিটার। চায়না সমুদ্রের পাশ দিয়ে ব্রিজ করে ফেলেছে না, যেটা আপনাদের কল্পনার বাইরে। আমরা স্যাটেলাইট তৈরি করে ফেলেছি, স্যাটেলাইট থেকে পৃথিবীর সবকিছু দেখা যাচ্ছে। কি করে সম্ভব? মানুষ কখনো কল্পনা করেছিল যে স্যাটেলাইট থেকে আমরা সবকিছু দেখবো? তো দেখেন, আমি সবসময় একটা কথা বলে থাকি। আচ্ছা, আপনি একটা সিম্পল জিনিস চিন্তা করেন, স্যাটেলাইট থেকে একটা পৃথিবীর চারপাশে স্যাটেলাইটটা ঘুরছে, তো ঘুরছে কেন? ও পড়ে যায় না কেন, উঠে যায় না কেন? যেখানে স্যাটেলাইটটা পৃথিবীর চারিদিকে ঘুরছে, ও পড়েও যায় না, চলেও যায় না। কেন? কারণ ওই জায়গাটা ওভাবে প্রস্তুত করা আছে, সৃষ্টিকর্তা ওখানে ওভাবে প্রস্তুত করেছে। মানুষের কাজ হলো ওই স্যাটেলাইটটা ওইখানে পৌঁছে দেওয়া। ওটা কিভাবে থাকবে না থাকবে এটা অন্য বিষয়। যেমন দেখেন, পেট্রোল, গ্যাস, এটা কি মাটির নিচে কি আছে না? আছে তো। কিন্তু আমি পাবো কখন? যখন পরিকল্পনা করে ওখানে খুঁড়বো, ওই জায়গায় যাব। তার মানে প্রত্যেকটি জিনিস কিন্তু তৈরি করা আছে, মানুষকে কি করতে হবে? ওটাকে নিতে হবে, ডিসকভার। কারণ সৃষ্টিকর্তা সবকিছু প্রস্তুত করে রেখেছেন, মানুষকে ওই জায়গায় পৌঁছাতে হবে চেষ্টার মাধ্যমে। যেমন একটা এক্সাম্পল বলি না, আমরা তো অল আর মোস্ট অফ দ্য মুসলিম। আমাদের নবী বলেছেন, আল্লাহ যত রোগ দিয়েছেন তত কি দিয়েছেন? শেফা দিয়েছেন। তাহলে শেফাটা তো আমাকে আবিষ্কার করতে হবে নাকি? শেফাটাকে আবিষ্কার কে করবে? মানুষ। তার মানে তাকে পরিকল্পনা করতে হবে, তাকে চেষ্টা করতে হবে, তারপরে সে বের করবে। তাহলে মানুষের কাজ, মানুষকে সৃষ্টিকর্তা বুদ্ধি দিয়েছেন, বুদ্ধি, ওই বুদ্ধির মাধ্যমে তাকে সঠিক কাজটা করতে হবে। যেমন হ্যাঁ বলেন। জি স্যার, বলেন স্যার প্লিজ। যেমন আমি আমার ছাত্রছাত্রীদেরকে ইউনিভার্সিটিতে বলি, আচ্ছা বলো তো বাবা, জ্ঞান কাকে বলে, বুদ্ধি কাকে বলে? হোয়াট ইজ নলেজ, হোয়াট ইজ ইন্টেলেক্ট? জ্ঞান কাকে বলে, বুদ্ধি কাকে বলে? বা জ্ঞানী কাকে বলে, বুদ্ধিমান কাকে বলে? তো ওরা সবাই চিন্তা করে, তারপর যার যার মতো উত্তর দেয় ন্যাচারালি। তো আমি বললাম, দেখো, হোয়াট ইজ নলেজ? নলেজ মানে হচ্ছে ইনফরমেশন, কালেকশন অফ ইনফরমেশন। আমরা যত বেশি জানবো তত জ্ঞানে সমৃদ্ধ হবে। ওবেদ ভাই? ইয়েস, রাইট। আমরা যত জানবো তত আমরা জ্ঞানে সমৃদ্ধ হব। তার মানে যে যত জানে সে তত জ্ঞানবান। যে যত জানে তাকে আমরা তত জ্ঞানী বলি। কিন্তু বুদ্ধিমান কাকে বলে? যেমন দেখেন, স্কুলে আপনি যখন স্কুলে দেখবেন অনেক শিক্ষক এসে বলে কি, দেখো ছেলেটা কত জ্ঞানী, কত জানে। কিন্তু আর একটা ছেলেকে বলছে কি, ছেলেটা ভীষণ ইন্টেলিজেন্ট। ওকে কিন্তু ইন্টেলিজেন্ট বলছে না, আর একজনকে ইন্টেলিজেন্ট বলছে। তার মানে জ্ঞানী আর বুদ্ধিমান এক জিনিস না। ওকে, তাহলে বুদ্ধিমান কাকে বলে? বুদ্ধিমান হলো ability to apply the knowledge. তো ability to apply the knowledge, যার ক্ষমতা আছে নলেজকে কাজে লাগাতে। আমি আমার জ্ঞানটাকে আমি জানি কিন্তু আমি কাজে লাগাচ্ছি না, তার মানে আমি বুদ্ধিমান না। খুব ইম্পর্টেন্ট। কিন্তু যেমন আমি যখন অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ট্রেনিং করাই, আমি বলি, আচ্ছা বলেন তো, রাগ করা খারাপ জানেন না? হ্যাঁ জানি। আমি জানেন রাগ করলে কি হয়? সর্বনাশ হবে। রাগের মাথায় ডিভোর্স হয়ে যাবে, রাগের মাথায় পারিবারিক দ্বন্দ্ব হবে, রাগের মাথায় চাকরি চলে যাবে, রাগের মাথায় আপনার সম্পর্ক নষ্ট হবে। রাগ করা মানে আপনার লাইফ শেষ হবে। এমনকি রাগের মাথায় হত্যা হচ্ছে, রাগের মাথায় ডিভোর্স হচ্ছে, রাগের মাথায় কলহ হচ্ছে, রাগের মাথায় কত কিছু হচ্ছে। রাগ মানে ডেঞ্জারাস। আমি তাহলে আর একটা ঘটনা বলি, ভালো লাগবে আপনাদেরকে। বনি ইসরায়েলের সবাই এক বুজুর্গের কাছে শয়তান এসেছিল। শয়তান মানে শয়তান, ইবলিশ। তো ওই বুজুর্গের ব্যক্তি বলছেন, আচ্ছা শয়তানকে, ইবলিশকে, তোমার বন্ধু কারা, তোমার ফ্রেন্ড কারা, বন্ধু? তো শয়তান বলছে যে তিন প্রকার মানুষ আমার খুব বন্ধু। বলে কারা কারা? বলে যারা নেশা করে, মানে মদ খায়, নেশাখোর, তারা আমার খুব বন্ধু। নেশা করে বন্ধু কেন শয়তানের? কেন নেশা করে? নেশা খেলে একটু উল্টাপাল্টা কাজ করবে, অশান্তি করবে, যেটা আল্লাহ পছন্দ করেন না। আর দুই হচ্ছে যারা রাগের সময় রাগ কন্ট্রোল করতে পারে না, তারা আমার খুব বন্ধু।
এবং যাদের টাকা পয়সা আছে কিন্তু মানুষকে দেয় না, তারপরে টাকা পয়সা থেকে লাভটা কি? এই 3 প্রকার মানুষ হচ্ছে আমার বন্ধু, শয়তান বলছে। এবং যাদের মধ্যে এই 3 গুণই আছে, 3টা বৈশিষ্ট্য আছে, সে হলো আমার ওস্তাদ। তার মানে রাগ কত ডেঞ্জারাস, ঠিক কি না? মানে শয়তানের গুণ, শয়তানের গুণ হচ্ছে রাগ। হ্যাঁ, এবং আমাদের নবী বলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে সেই পালোয়ান নয় যে কুস্তিতে অন্যকে হারায়, পালোয়ান সে যে রাগের সময় রাগকে নিয়ন্ত্রণ করে। এবং আরো এই ব্যাপারে কত হাদিস কোরআন আছে। আল্লাহ তাআলা একটা কোরআনের একটা জায়গায় বলছেন বেহেশত প্রস্তুত রাখা হয়েছে তাদের জন্য। তার মধ্যে 2 নম্বর, 3টা পয়েন্টের মধ্যে 2 নম্বরই বলা হচ্ছে একটা আয়াতে, সেখানে যে রাগের সময় রাগকে নিয়ন্ত্রণ করে। মানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষরা কখনো রাগ করেন নাই। আমাদের নবী রাসূলরা তো রাগ করেননি, শ্রেষ্ঠ মানুষরা কখনো রাগ করেন না। আমরা অ্যাকশনে যাব, সঠিক সিদ্ধান্ত নেব, কড়া অ্যাকশন নেব। যেমন অনেকে বলে স্যার রাগ না করলে কি হয়, রাগ ছাড়া কি চলে? আমাদের দেখেন বিচারক যে মৃত্যুদণ্ড দেয় রাগের মাথায় না ঠান্ডা মাথায়? বিচারক যে মৃত্যুদণ্ড দেয় রাগের মাথায় না ঠান্ডা মাথায়? ঠান্ডা মাথায়। কারণ আপনি যখন রেগে যাবেন, আপনি যখন ক্ষেপে যাবেন, আপনি যখন উত্তেজিত হয়ে যাবেন, তখন ব্রেনের চিন্তা, বিবেচনা বোধ, লজ্জাবোধ, এই সব পয়েন্টগুলো বন্ধ হয়ে যায়। তখন আপনি যা কিছু করবেন ভুল কাজ করবেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, দ্যাট ইজ ওটা অন্য প্রসঙ্গ, আজকে তো আমাদের কথা বলছি না। আমি আমার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ট্রেনিং এ বলি, আচ্ছা বলো তো, বলেন তো রাগ করা খারাপ এই নলেজ আপনার আছে তো? হ্যাঁ আছে। আমি রাগ করা খারাপ জানেন তো আপনি? হ্যাঁ জানি। আমি তারপরে আপনি রাগ করেন কেন? তো সে অনেক চুপচাপ থাকে। আমি রাগ করা খারাপ জানেন তো? হ্যাঁ জানি তো। তারপর রাগ করেন কেন? তো যখন চুপচাপ থাকে তখন আমি বলি এর কারণ কি জানেন? রাগ করা খারাপ এই নলেজ আপনার আছে, কিন্তু আপনার মাথায় বুদ্ধি নাই। বুদ্ধি নাই মানে আপনার মাথায় যদি বুদ্ধি থাকতো তাহলে আপনি রাগ তো করতেন না। তো অহংকার করা খারাপ মানুষ জানে না? অহংকার করা খারাপ জানে তো? তাহলে অহংকার করে কেন? হিংসা করা খারাপ মানুষ জানে না? তো হিংসা করে কেন? গীবত করা খারাপ তো মানুষ করে কেন? কেন করে স্যার? হ্যাঁ করে, কারণ সে তার বিবেচনা বোধ নাই। এই জন্যই এই জায়গায় আসছে। আমার ছাত্রছাত্রী আজকে ছাত্রছাত্রীরা শুনছে, যেমন আমি স্কুল ইউনিভার্সিটিতে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেখানে ট্রেনিং দিই না কেন, আমি বলি আচ্ছা বলো তো আমরা পড়াশোনা করি কেন? শেখার জন্য। আমরা পড়াশোনা করি শেখার জন্য, কিন্তু শিখবো কখন? যখন বুঝবো। বুঝবো কখন? যখন ব্যাপারটা নিয়ে ভাববো। আমি কি আবার বলবো? জি স্যার, বলেন স্যার, বলেন স্যার। যারা একটু স্যার আপনাকে একটু ইন্টারাপ্ট করি। আমাদের দর্শক শ্রোতা যারা শুনছেন, এটা আসলে অসাধারণ একটা আলোচনা। এটা কালে ভদ্রে পাওয়া যায়, প্রতিদিন পাওয়া যায় না। খুবই চমৎকার আলোচনা। আপনারা একটু কাগজ কলম নেন, একটু জাস্ট শোনার জন্য শোনা নয়, এটাকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন, এটাকে আমল করার চেষ্টা করেন। এটা আপনি, আমি যারা শুনছি সবার জন্যই। স্যার নিশ্চয়ই বলবেন আমি বলছি আমার জন্য। এটা আসলে সকলের জন্য, আমাদের জন্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ। যেখানে দরকার স্যার যে কোটেশন গুলো ইউজ করতেছেন, রিপিট করতেছেন, একটু নোট নিয়ে রাখেন। এটা শুধু শুনলাম, শোনানো হচ্ছে, আপনি শুনলেন, কাজ এখানে শেষ নয়। এটা কিন্তু আমাদের কাজে পরিণত করতে হবে। এগুলো হচ্ছে অমূল্য সম্পদ। শুধু আমরা কোনো একটা কিছুর পিছনে দৌড়ালাম, ওই যে মানে কতটুকু যেতে পারি, শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে থেমে গেলাম, বিষয়টা এটা নয়। আমার মনে হয় এটা আপনারা একটু নোট নেন। প্লাস প্লিজ আপনারা বন্ধু বান্ধবকে, ফ্রেন্ডসকে, ফ্যামিলিকে এটা একটু ট্যাগ করেন, তাকে মেনশন করেন, তারা যেন আলোচনাটা শুনতে পায়। এবং অবশ্যই এটা আপনাদের টাইমলাইনে শেয়ার করেন। এগুলো আমি আবারও বলছি, একজন আলমাস স্যারকে আপনাকে সরাসরি পাওয়ার জন্য অনেক মেহনত করতে হয়, অনেক খরচ করতে হয়। যারা তার ট্রেনিং এ গিয়েছে তারা সকলেই জানে। এটা হচ্ছে আপনি ফ্রি অফ কস্ট পাচ্ছেন। ফ্রি জিনিসের মূল্য কিন্তু খুব বেশি, মাথায় রাখবেন। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু ফ্রি দিয়েছেন আল্লাহ। সুতরাং এই যে ফ্রি আলোচনাটা পাচ্ছেন, আপনি আপনার টাইমলাইনে শেয়ার করেন। আলমাস স্যারের এই আলোচনাটা, উনি এই বিষয়ে বাংলাদেশে যারা বলেন তাদের মধ্যে সবচেয়ে প্রতিনিধিত্বশীল একজন। আপনারা একটু শুনেন, নিজে বোঝার চেষ্টা করেন, নোট নেন, নিজে শেয়ার করেন, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করেন প্লিজ। স্যার আপনি একটু বলতে পারেন। তো আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলি, আচ্ছা আমরা পড়াশোনা করি কেন? শেখার জন্য। শিখি কখন? যখন বুঝি, আন্ডারস্ট্যান্ডিং হয়। আন্ডারস্ট্যান্ডিং কখন হবে? যখন আমি বিষয়টা নিয়ে ভাববো।
রাইট। যখন এই যে একটু আগে আপনি যেটা বললেন না, একটা কথা, খুব দারুণ কথা, সেটা হচ্ছে যে একটি বই কারো জীবনকে বদলে দেয়, কিন্তু শত জি বই মানুষের জীবনকে বদলাতে পারে না। জি কারণ ওই বইটা আমি বুঝতে পেরেছি, একটি বই মানুষের জীবনকে বদলে দিতে পারে, বদলে কিন্তু দিতে শত পারে। বই জীবনকে বদলে দিতে পারে না। কেন? কারণ শত বই পড়ে তো আমি বুঝি নাই। জি। শত বই পড়েছি, কিন্তু আমি সেটা বোঝার চেষ্টা করি নাই। হুম, হুম। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, আমি কখন বুঝবো, কখন আন্ডারস্ট্যান্ডিং হবে, যখন আমি ওই বিষয়টা নিয়ে চিন্তা করব, ভাববো। চিন্তা। যখন ভাববো তখন আমি রিয়েলাইজ করব। যখন আন্ডারস্ট্যান্ডিং হবে তখন না আমি নিজেকে চেঞ্জ করব। এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ওই যে আল্লাহ তাআলা বলেন না, যারা জানে এবং যারা জানে না তারা কখন তারা তারা এক হতে পারে না। ইয়েস। তারাই বুদ্ধিমান, তারা হুম। না, বুদ্ধিমান তারাই যারা বিষয়টা নিয়ে ভাবে। আমি আরেকটা বলি, সূরা কাফে আল্লাহ বলছেন কি জানেন? সূরা কাফে, ইম্পর্টেন্ট। আচ্ছা। কাফে আল্লাহ বলছেন, এই কেতাব থেকে তারাই উপদেশ গ্রহণ করতে পারবে যারা বুদ্ধিমান এবং গভীরভাবে চিন্তা করবে। তার মানে আমরা যদি কোনো কিছু গভীরভাবে চিন্তা না করি, তাহলে আমি সেটাকে আন্ডারস্ট্যান্ডিং, আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং যদি না হয়, তাহলে আমাদের পরিবর্তনটা আসবে না। কি দারুণ কথা না? এই কেতাব থেকে তারাই উপদেশ গ্রহণ করতে পারবে যারা বুদ্ধিমান, যেটা নিয়ে গভীরভাবে ভাববে। জি। আল্লাহ তাআলা আরেকটা জায়গায় কি বলছে জানেন? আমাদের, আপনি কোরআন শরীফ পড়ে মানুষকে বোঝান এবং তাদেরকে বলেন তারা যাতে ব্যাপারটা নিয়ে চিন্তা করে, ভাবে। চিন্তা করে। কি অদ্ভুত সুন্দর, তাই না? হুম। তাহলে রাগ করা খারাপ, এটা আমি জানি, তারপর রাগ করছি কেন? রাগ করা যে খারাপ এটা যদি আমি চিন্তা করতাম, গভীরভাবে ভাবতাম, রাগই করতাম না। তার সাথে হয়তো আমার রাজনৈতিক কোনো মিল নেই, কিন্তু আমি তার সাথে সমালোচনা করছি, আজে বাজে কথা বলছি, কারণ আমার সাথে হয়তো রাজনৈতিক মতাদর্শ মিলছে না, কিন্তু আমি তার সমালোচনা করে বদনাম করছি। কিন্তু এই যে তার সমালোচনা করলাম, বদনাম করলাম, এতে কি হবে জানেন? পরকালে আমার সোয়াব গুলো ওকে দিয়ে দেওয়া হবে। কারণ মানুষের গীবত করা এটা কবিরা গুনাহ, মহাপাপ। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু মানুষকে আমি কষ্ট দেব, তার আমি ইজ্জত নষ্ট করব, এটা তো এটা তো আল্লাহ মাফ করবেন না, বলে ওর কাছে যাও। কিন্তু আমরা কি এসব বিষয় জানি না? আমরা সবাই জানি। তো সবাই জানার পরও আমরা কেন করছি এসব? কারণ আমরা আসলে বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবছি না। যদি গভীরভাবে না ভাবি, তাহলে আমরা এখান থেকে সরে আসতে পারবো না। রাইট। তো সুতরাং আমি তাহলে একটা বিষয় নিয়ে অনেক অনেক সময় চলে আসলো, অনেক প্রসঙ্গ ক্রমে চলে এসছে, কিন্তু আমরা ওই দৃষ্টিভঙ্গির ব্যাপারটা নিয়ে শেষ করে ফেলি। আজকে আলোচনার ব্যাপার ছিল স্যার দৃষ্টিভঙ্গি। আপনি 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 তো স্যার দৃষ্টিভঙ্গি সম্পর্কে অবশ্যই বলবেন, তবে আমাদের ইয়াং জেনারেশনের জন্য স্যার আমি আপনাকে একটু বিশেষ করে একটু শুনতে চাইবো। আপনি আপনার মতো করে বলবেন, আমি জাস্ট একটা ইনপুট দেওয়া স্যার আপনার বলার ক্ষেত্রে। সেটা হচ্ছে আমরা সবসময় নেতিবাচক চিন্তা করতে অভ্যস্ত, মানে আমাদের থিঙ্কিংটাই হয়ে গেছে নেতিবাচক নেতিবাচক, মানে এই দৃষ্টিভঙ্গিটা নিয়ে আমরা চলি। প্লাস হচ্ছে যে বিগ কিছু চিন্তা করার আগেই, ওই যে আমরা বলি না, খেলার মাঠে নামার আগেই হেরে যাওয়া, কম্পিটিশনের দৌড়ে মাঠে নামার আগে হেরে যাওয়া, এই দৃষ্টিভঙ্গিগুলো আছে। এবং আমরা সবাই অভিযোগ করতে পছন্দ করি, অজুহাত দিতে পছন্দ করি। আমি ভালো খেলি নাই, কারণ হচ্ছে আমার ভালো বুট ছিল না। আমি ভালো খেলি নাই, আমার ভালো পাসিং ম্যান ছিল না। মানে আমরা সবসময় একটা জিনিসকে অজুহাত করে চলে। এটার কারণটা কি আপনি দৃষ্টিভঙ্গি আলোচনার সময় স্যার একটু যদি ফোকাস করতেন প্লিজ। একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে ওই যে বললাম, মনোযোগ দিয়ে শুনতে হবে। জি তবে স্যার, অবশ্যই। একটা কথা বলি, হ্যাঁ। আমরা মনোযোগ শুনতে পারবো না। গল্প করে দেখেছেন, যখন কোনো একটা কিছু করে, সেটা পড়াশোনাতে হোক, মিটিং এ হোক, বা কোনো ক্লাসে হোক, তার 100% চিন্তা ওখান থেকে আর একদিকে ঘুরতে থাকে। এটাকে বলে মাইন্ড ওয়ান্ডারিং। মানে আমরা যখন যে কাজটা করি, আমার মনটা তখন
47% বাইরে থাকে। ওই যে আমরা 5 মিনিটে আসর নামাজের সময় দেখা গেছে নামাজের সময় 4 রাকাত কতক্ষণ লাগছে 5 মিনিট, তো দেখা গেল আমার মন এদিক ওদিক কত জায়গায় চলে গেছে, 3 রাকাত 4 রাকাত হয়েছে, সেটা করতে হচ্ছে। আমাদের মন ছোটাছুটি করে। আচ্ছা যাই হোক, আমার কাছে এই যে কথাগুলো আমরা শুনছি, আমরা যদি মনটাকে যোগ না করি, মনোযোগ না করি, তাহলে আমরা অধিকাংশ কথাই হয়তো আমার ব্রেনে গিয়ে রিসিভ হবে না। ওই যে বললাম, আন্ডারস্ট্যান্ডিং না হলে কিন্তু ব্রেনে রিসিভিং হয় না, ইন্টার কানেকশন নিউরোজেনেসিসটা হয় না, ফলে ওটা মনে করতে পারি না। আচ্ছা যাই হোক, দৃষ্টি ভঙ্গি বলতে আমরা কি বুঝি যদি আমি সংক্ষেপে বলি। দৃষ্টি, আচ্ছা ওবায়দ ভাই, আপনি লাল গাড়িকে লাল গাড়ি দেখেন, আমি লাল গাড়িকে লাল গাড়ি দেখি। আপনি কালো গাড়িকে কালো গাড়ি দেখেন, আমি কালো গাড়িকে কালো গাড়ি দেখি। আপনি মহিলাকে মহিলা হিসেবে দেখেন, আমি মহিলাকে মহিলাই দেখি। এবং একটা রাস্তায় যখন আপনি গাড়ি চালাচ্ছেন বা আপনি গাড়িতে করে যাচ্ছেন হোয়াট এভার, তো রাস্তার মধ্যে আপনি একটি গাড়িকে যত দূরে দেখেন, আপনি যত দূরে দেখেন, কত 100 ফিট না 200 ফিট না 50 ফিট দূরে, আর একজন কিন্তু তাই দেখে। যদি তা না দেখতো, আমরা কিন্তু কাকে দেখি, আমরা কিন্তু শিয়ালকে শিয়ালই দেখি, রাইট? মুরগিকে মুরগি দেখি। তার মানে আমাদের সকলের দেখাটা কিন্তু এক। আচ্ছা বলেন তো, আপনি যদি লালকে কালো দেখতেন বা 100 ফিট আগে গাড়িটাকে যদি আপনি 50 ফিট দেখতেন, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত, প্রতি লক্ষ লক্ষ লোক মারা যেত, প্রতিদিন লক্ষ লক্ষ লোক মারা যেত, যদি আপনার দৃষ্টি আমার দৃষ্টি দেখাটা এক না হতো। কিন্তু আমরা কোনো বস্তুকে একই জিনিস দেখছি, কিন্তু একই জিনিস ভাবছি না। আপনি একজন মানুষকে আপনি আনলেন, ওই মানুষটাকে সবাই চেনে। ধরেন একটা ব্যক্তিকে আনলেন, 10 জন মানুষকে বললেন এই ব্যক্তি সম্পর্কে তুমি লিখো বা ভাবো, দেখবেন এক একজন ব্যক্তি এক, দেখতে এক, কিন্তু 10 জনের ভাবনা 10 রকম। কেন? তার মানে দৃষ্টি এক, কিন্তু ভাবনা ভিন্ন। এটাকেই বলা হয় দৃষ্টিভঙ্গি। কে কিভাবে দেখবে, এমনকি এই দৃষ্টিভঙ্গির কারণে একজন ভালো মানুষকে একজন খারাপ ভাবছে, আর খারাপ মানুষকে ভালো ভাবছে। এটা তার সম্পূর্ণ তার ভিতরের গড়ে ওঠা। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে সবচেয়ে ইজি হবে। আচ্ছা, একটা গরম পানি, ফুটন্ত পানিতে, ওবায়দ ভাই, একটা গরম ফুটন্ত পানিতে আপনি একটা ডিম দিলেন, এগ, একটা আলু দিলেন, বাজার থেকে একটা আলু, আর আপনি কফির সিডস, বীজ দিলেন একটা ফুটন্ত গরম পানিতে। আচ্ছা বলেন তো কি হবে? এখন পানিটা তো, গরম পানিতে তো একই পরিস্থিতি, গরম পানি তো একই সিচুয়েশন ইজ সেম, কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে, ডিমটা কি হবে? শক্ত হয়ে যাবে, আলুটা নরম হয়ে যাবে, নরম হবে, আর কফির বীজটা গলে যাবে, মিশে যাবে। হ্যাঁ, তাহলে পরিস্থিতি এক, কিন্তু তিন রকম হলো কেন? রেজাল্ট ভিন্ন। কারণ তার ভিতরের কিভাবে গঠন, ওই 3 বস্তুর কেমিক্যাল ভিতরে যে পরিস্থিতি, ওটা কিভাবে তৈরি হয়েছে তার উপর ডিপেন্ড করেছে ওটা কি হবে। তাহলে ইন্টারনাল স্ট্রাকচার। হ্যাঁ, একজন মানুষ সবকিছুকে ভালোভাবে দেখবে, পজিটিভলি দেখবে, উত্তম ভাবে দেখবে, সুন্দর ভাবে দেখবে, নাকি অশ্লীল ভাবে দেখবে, নেগেটিভলি দেখবে, খারাপ ভাবে দেখবে, এটা নির্ভর করে কিসের উপরে? ইজিপ্টটাকে যে বললেন, এটা হচ্ছে সে কিভাবে গড়ে উঠেছে, তার গড়ে ওঠা কনস্ট্রাকশন, রাইট? শিশুবেলায় সে কি পরিবেশে বেড়ে উঠেছে,
পজিটিভ এনভায়রনমেন্টে বেড়ে উঠেছে, সততার মধ্যে বেড়ে উঠেছে, আদর্শের মধ্যে বেড়ে উঠেছে। যে ও যখন স্কুলে পড়েছে, স্কুলের মধ্যে কি আদর্শ শিক্ষা দেওয়া হয়েছে, নাকি ওখানে গালিগালাজ করা হয়েছে, না টিচাররা পিটিয়েছে, না ছাত্ররা গালিগালাজ করতো, নাকি ঝগড়াঝাটি হতো, নাকি মারামারি হতো, বাসায় কি মা বাবা কি গালিগালাজ করে, কাজের বুয়াকে কি বঞ্চিত করে, তারপরে কি প্রতিবেশীর সাথে হিংসা করে, প্রতিবেশীর সে ঝগড়াঝাটি গালিগালাজ শোনে। যেই মানুষটা যেভাবে বেড়ে উঠেছে, আমি একটাই কি বলেছি, তার ব্রেনের মধ্যে কি হবে, ওইটাই ঢুকবে। প্রত্যেকটা জিনিস কিন্তু রেকর্ডেড হবে। আচ্ছা আমরা বলেন তো, জন্মের পর আমাদের ব্রেনটা কি সফটওয়্যার? তো আমাদের ব্রেনটা সফটওয়্যার না, আমাদের ব্রেনটা তো সফটওয়্যার, রাইট? সফটওয়্যার। আচ্ছা আপনি বলেন তো, কম্পিউটারের মধ্যে এই যে ল্যাপটপ, আমি তো ল্যাপটপ দিয়ে কথা বলছি, আমি ল্যাপটপের মধ্যে যা কিছু ইনপুট দিয়েছি, ইনফরমেশন দিয়েছি, আমি কি ওই ইনফরমেশনই তো পাবো নাকি নতুন পাবো? আমি যা কিছু ইনপুট দিয়েছি ওটা তো আউটপুট হবে নাকি? ইয়েস, রাইট। আমি যে রিপোর্ট গুলো কম্পিউটারে দিয়েছি, যে গান দিয়েছি, ছবি দিয়েছি, ইনফরমেশন দিয়েছি, আমি কিবোর্ডে চাপলে তো এই ইনফরমেশন পাবো নাকি? ইয়েস। আমি যা দিইনি তা তো পাবো না। যা ইনপুট দেওয়া হয়েছে তারই আউটপুট পাওয়া যাবে। হ্যাঁ, ইনপুট যেমন আউটপুট দেব। তাহলে আমি ছোটবেলা থেকে আমার ব্রেনে যে সকল জিনিস ইনপুট হয়েছে, রিমেম্বার, ব্রেনের মধ্যে ইনপুট কেমন করে হয় বলেন তো? মূলত দুই ভাবে হয়। এক, চোখ দিয়ে, কান দিয়ে। আমরা ছোটবেলা থেকে যা কিছু দেখেছি সব ব্রেনে কিন্তু রেকর্ড হয়ে গেছে, সব রেকর্ড হয়ে গেছে। যেমন একটা এক্সাম্পল বলি, এই মার্চের দিকে, মার্চ বা এপ্রিলে ওই নোয়াখালীতে না কোথায় যেন একটা বিভৎস হত্যাকাণ্ড হয়েছিল। একটা ছেলে তার ওয়াইফকে বোধহয় রাগের মাথায় বা যে কারণে হোক না কেন একটা হত্যাকাণ্ড হয়েছিল। এটা আবার ভিডিও হয়েছিল, মানে সে সম্ভবত ভিডিও করেছিল, মানে সে সাইকোলজিক্যালি যে কারণে হোক অত অস্বাভাবিক ছিল, কিন্তু এটা কিন্তু ভিডিও হয়েছিল, প্রচুর শেয়ার হয়েছিল। কিন্তু আমি যখন ওই ভিডিওটা দেখতে শুরু করেছি, যখন আমি বুঝতে পেরেছি যে এখানে বিভৎস কিছু ঘটতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমি দেখি নাই। কেন দেখিনি জানেন? ওই বিভৎস চিত্র যদি আমি একবার দেখে ফেলি, আমার ব্রেন থেকে একটা কোনোদিন যাবে না, আমি মৃত্যু পর্যন্ত রেকর্ড থাকবে। তার মানে কি, আমার 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 ট্রমা সৃষ্টি হবে। ট্রমা মানে কি? ভয়ঙ্কর সিচুয়েশন হবে। তার মানে আমি যা কিছু দেখবো ছোটবেলা থেকে সব রেকর্ড থাকে, সেটা মনে করতে পারি আর নাই পারি। আচ্ছা আপনার স্কুল জীবনে, কলেজ জীবনে বেশ কিছু ঘটনা আপনার মনে আছে স্কুল জীবনে, কোনগুলো মনে আছে যেগুলো আপনি বিশেষভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন বা আনন্দ পেয়েছেন, ওগুলো মনে করতে পারেন? অন্যগুলো কিন্তু রেকর্ড আছে, হয়তো মনে করতে পারছেন না। তাহলে মানে আমার ব্রেন একটা সফটওয়্যার। তাহলে আমি ছোটবেলা থেকে যদি শিখে থাকি পজিটিভিটি, যে সৎ হও, ভালো হও, সত্য কথা বলো, আমি যদি দেখি আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কোনোদিন গালিগালাজ করেনি, কোনোদিন রাগারাগি করেনি, কখনো খারাপ ব্যবহার করেনি, কখনো খারাপ অ্যাটিটিউড করেনি, আমি যে স্কুলে পড়েছি তারা কখনো গালিগালাজ করে না, কখনো মারামারি করে না, কখনো খারাপ আচরণ করে না, কখনো মারপিট করে না। আচ্ছা আমি ইউনিভার্সিটি পড়ে কখনো এটা করতে পারবো? আমি কোনোদিন গালিগালাজ শুনিই নাই, কখনো স্বার্থপরতা দেখিই নাই, কখনো গালি শুনিই নাই, আমি গালি করতে দেবো? এটা আমার ব্রেনের মধ্যে সফটওয়্যারই তো নাই। রাইট। আমি একটা এক্সাম্পল দিই, কিছু মনে করবেন না, কিছু বলবো, আপনি যদি মনে না করেন তাহলে বলতে পারেন। হ্যাঁ প্লিজ প্লিজ স্যার। তো আমরা সাত ভাই, তো আমার 5 ভাই নিউ ইয়র্কে থাকে, তার পরিবারও থাকে, আর সবচেয়ে ছোটটা ইটালি থাকে, আমি একা বাংলাদেশে থাকি। তো আমার ভাগনা ভাগ্নি, ভাস্তা ভাস্তিরা সব বুঝতে পারছেন, তাদের জন্ম আমেরিকাতে হচ্ছে। তো এক ভাই ইউএস আর্মির কমান্ডো, এক ভাই নাসার হাই অফিসিয়াল, এরকম সবাই আমেরিকাতেই, ওদের জন্ম ওখানেই বেড়ে ওঠা। বিশ্বাস করেন, ওরা কখনো গালি দেয় না, ওরা কখনো হিংসা করে না, ওরা কখনো রেগে যায় না, ওরা কখনো কারোর পিছে যায় না, কারোর পিছে লাগে না, ওরা কখনো মানে ওরা যখন বাংলাদেশে আসে, যখন এদেশে লোকদের ছেলে মেয়েদের সাথে মেলামেশা করে, তখন দেখা যায় মানুষ মানে যেসব কথাবার্তা চাল চলন করে, ওরা খুব বিস্মিত হয় যে এরকম কেন, কারণ ওদের তো ব্রেনে এইসব জিনিস নাই। আমি আর একটা এক্সাম্পল দিই, আমার ক্লাস ফ্রেন্ড, মানে আমি তো ঢাকা ইউনিভার্সিটি যে ডিপার্টমেন্টে পড়েছি, অন্য ডিপার্টমেন্টে ফিজিক্স, অ্যাপ্লাইড পিওর ফিজিক্সে আমার এক বন্ধু, সে জাতিসংঘে চাকরি করেছে বহু বছর, 25 বছরের মতো।
তো সে যখন ব্যাক করেছে, তার বাচ্চারা ছিল তখন স্কুলে পড়ে, তো সে 8 বছর হলো বাংলাদেশে এসছে, তো তার মেয়েরা 2 মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে। তা আমি গত মাসে থেকে প্রশ্ন করছি যে তোমার 2 মেয়ে যে ইউনিভার্সিটিতে পড়ছে, ওরা কি এই 8 বছরে সিচুয়েশন একসেপ্ট করতে পেরেছে, বাংলাদেশের সিচুয়েশনটা একসেপ্ট করতে পেরেছে কিনা? মানে ওরা তো ওখানে মিথ্যা কথা শিখে নেই, গালিগালাজ শিখে নেই, হিংসামি শিখে নেয়, এগুলো তো দেখেইনি। কিন্তু ও বলছে কি জানেন আমার বন্ধু, যে তাদের খুব এখনো কষ্ট হচ্ছে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে আমার ব্রেনের মধ্যে যা কিছু ইনপুট হবে, আমার ভাবনাগুলো ওরকমই তো আউটপুট হবে। আমার আচ্ছা ওয়াহিদ ভাই, আমার ব্রেনের থট কোত্থেকে আসে? থট, চিন্তাকে বাইরে থেকে আসে না ভিতর থেকে আসে? চিন্তা কি ভিতর থেকে আসে না বাইরে থেকে আসে? ভিতর থেকে। চিন্তা তো ভিতর থেকে আসে, রাইট? চিন্তা কোত্থেকে আসে? চিন্তা তো আমি করি নাকি? Thought we create, feelings we generate, action we perform. আমার অ্যাকশন ব্যবহার কেমন হবে সেটা নির্ভর করে আমার মুডের উপর, ফিলিংস এর উপরে। আমার ফিলিংসটা কিসের উপর নির্ভর করে? আমার থটের উপরে, রাইট? এই যে আমি 15 বছর পজিটিভ থিঙ্কিং এর উপর আলোচনা করেছি, থিঙ্ক পজিটিভ, ভালো চিন্তা করো, তাহলে তুমি ভালো বোধ করবে, আর ভালো বোধ করলে ভালো ব্যবহার করবে। তোমার ভালো ব্যবহার নির্ভর করে তোমার ভালো ফিলিংস এর উপর, তোমার ভালো ফিলিংস নির্ভর করে তোমার ভালো চিন্তার উপরে। যেমন আমাদের নবী বলছেন যে হয় ভালো কথা বলো, নয় চুপ থাকো, খারাপ কথা বলাই যাবে না। এবং আমাদের রাসূলুল্লাহ একটা হাদিসে বলছেন, তোমরা আমার সামনে কারো সমালোচনা বদনাম করো না, কারণ আমি সবার সাথে উত্তম আচরণ করতে চাই। কারণ কারো সম্পর্কে যদি খারাপ কথা শুনি, তাহলে তার সাথে ধারণা খারাপ হবে, আমার ব্যবহারটা ভালো হতে চাইবে না। তাহলে আমরা যদি কারোর সম্বন্ধে খারাপ কথা শুনি, তাহলে তার সম্বন্ধে আমার ধারণা খারাপ হবে, ব্যবহারটা ভালো হবে না, কষ্ট হবে। ডোন্ট মাইন্ড। যেমন একটা ব্যক্তিকে আমি খুব শ্রদ্ধা করি, আমি প্র্যাকটিক্যালি একটা ঘটনা বলি। গত 1 মাস আগে একজন এসে ওই ব্যক্তি সম্পর্কে আমাকে একটা নেগেটিভ কথা বললো। তা আমি না শুনে খুব অবাক হয়ে বললাম যে আপনি এই কথা আমাকে বললেন কেন? ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি, অনেক সম্মান করি, এই যে আপনি কথাটা বললেন, তাতে করে হলো কি ওনার প্রতি আমার শ্রদ্ধাটা একটু কমে গেল। আমি তার সাথে খারাপ ব্যবহার কখনোই করবো না, করার প্রশ্নই আসে না, কিন্তু আমার ধারণাটা তো খারাপ হলো। আপনি ওনার সম্পর্কে আমাকে খারাপ ধারণা করালেন কেন? আমার ব্রেনে তো ইনফরমেশন, রং ইনফরমেশন গেল, রাইট? আমার প্রশ্ন হচ্ছে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার সামনে কখনো কারো সমালোচনা বদনাম করো না, কারণ আমি সবার সাথে উত্তম আচরণ করতে চাই। তাহলে আমার আচরণ খারাপ হচ্ছে কেন? যখন আমার থিঙ্কিং খারাপ হবে, রাইট? তাহলে এখন আমার ছাত্রছাত্রীরা যে আমাকে এসে বলে, স্যার আমি সারাদিন খালি খারাপ চিন্তা মাথায় আসে, তো খারাপ চিন্তা মাথায় আসে কেন? আমার ব্রেনের যে বিলিয়ন ইনফরমেশন ঢুকেছে, সেটা যদি পজিটিভ ইনফরমেশন না রেকর্ড হয়, তাহলে চিন্তাটা পজিটিভ আসবে না। ভাই, ইয়েস, রাইট স্যার। আমার ব্রেনে যে বিলিয়ন ইনফরমেশন রেকর্ড হয়েছে জন্মের পর থেকে এখন পর্যন্ত, এর অধিকাংশ ইনফরমেশন যদি নেগেটিভ হয়, তাহলে আমি পজিটিভটা কি করে করব? ইনপুট থেকেই তো আউটপুট হবে। এই জন্য আমরা বলি না, ভালো পরিবেশে থাকো, ভালো লোকের সাথে মেশো, ভালো বই পড়ো, ভালো এনভায়রনমেন্টে থাকো। কেন বলি? যাতে আমার ব্রেনের ইনফরমেশন গুলো সব কেমন হয়? ভালো হয়। হ্যাঁ, সৎসঙ্গে স্বর্গবাস। সিম্পল, রাইট? দেখেন, একটা কথা বলবো কি এখন? জি স্যার, অবশ্যই। আমাদের হাতে সময় কম, তারপরে আমরা অন্য প্রসঙ্গে, এই রিলেটেড প্রসঙ্গ নিয়ে কথা বলছি। জি জি। ধরেন একটা ছেলে, যে বলে না 14-15 বছর পর্যন্ত একটা শিশুর 12-13-14 বছর পর্যন্ত ওর ব্রেনের মধ্যে যা কিছু ঢুকবে, যা কিছু দেখবে শুনবে, এটাই তার বিলিফ সিস্টেম। মানে কি? সে মনে করবে এটাই ঠিক, এটাই রাইট, এটাই সত্য, রাইট? বলে বিলিফ সিস্টেম। একটা শিশু ছোটবেলা থেকে যা কিছু দেখবে, শুনবে, আন্ডারস্ট্যান্ডিং করবে, ওর ব্রেনে কিন্তু ওটাই বিলিফ সিস্টেম। সে বড় ইউনিভার্সিটিতে পড়ার পরে যতই বড় চাকরি করুক না কেন, ও যদি শিখে থাকে চালাক হইতে হবে, চতুর হইতে হবে, স্বার্থপর হইতে হবে, এটা যদি সেই স্কুল জীবনে মানে ওই বয়সে শিখে থাকে, ও বড় হয়ে আপনি তাই কিছুতে ঠিক করতে পারবেন না। ও চালাকি হবে, চতুরই হবে, স্বার্থপরই হবে,
কারণ সে বিশ্বাস করেছে দিস ইজ কারেক্ট, দিস ইজ রাইট। উনি যতই নৈতিকতার কথা বলুক না কেন, ওনার কথা শোনা যাবে না, কারণ আমি জানি চালাক চতুর ছাড়া জীবনে কিছু করা যায় না। তাহলে ওর মাথার মধ্যে একে নেগেটিভ বিলিফ সিস্টেম কোত্থেকে আসলো? রাইট না, তার এক্সপেরিয়েন্স হ্যাঁ, ছোটবেলা থেকে গড়ে ওঠা। কিন্তু আমি এখানে কিন্তু জরুরি কথা বলতে চাই, ধরেন একটা শিশু নেগেটিভ পরিবেশে বড় হয়েছে, ধরেন সে যে এলাকায় বড় হয়েছে, ধরেন আমি একটু অনুন্নত অবস্থায় বলছি, যে একটা অনুন্নত এলাকাতে বড় হয়েছে, সে এত গালিগালাজ শুনেছে, নেগেটিভিটি দেখেছে, খারাপ কথা শুনেছে, গালিগালাজ শুনেছে, হতে পারে না, হতে পারে। তো তার ব্রেনের মধ্যে সব নেগেটিভিটি, মোস্ট অফ নেগেটিভিটি আছে, রাইট? কিন্তু ও যখন কলেজে ভর্তি হয়েছে বা কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তখন তো তার বোধ শক্তি তৈরি হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে যে কোনটা ভালো আর কোনটা খারাপ। আমি কি সিগারেট খাবো না খাবো না, এই বোধ তো আমার আছে নাকি? মা বলেছে ক্লাস ইউনিভার্সিটি থেকে কলেজ থেকে বাসায় চলে এসো, আমি বন্ধুদের সাথে খারাপ আড্ডায় গেলাম, তাহলে এটা তো আমি নিজে থেকেই করলাম নাকি? তখন তো আমার বোঝা বয়স হয়েছে। এই জন্যই আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা বনি ইসরাইল 36 নম্বর আয়াতে কি বলে জানেন? যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3টে বিষয় নিয়ে প্রশ্ন করবেন। এক, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি আর বুদ্ধি শক্তি। ওবায়দ ভাই, ভেরি ইম্পর্টেন্ট। বিজ্ঞানীরা যে বলছে তোমার দেখা শোনা তোমার ব্রেনে রেকর্ড হয়। এখন আমি ছোটবেলায় খারাপ জিনিস দেখেছি, খারাপ কথা শুনেছি, নেগেটিভিটির মধ্যে বড় হয়েছে, এখন আমি যদি বলি আমি তো এটা তো আমি দায়ী না, আমি ছোটবেলা থেকে শিখেছি, এখন আমি কি আমি তো এটা আমার কিছু করার নেই। কিন্তু ঠিক আছে, আমার কিন্তু করার নেই, কিন্তু আমি যখন বড় হয়েছি, ম্যাচিউর হয়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, তখন আমি খারাপ জায়গায় গেছি কেন? সিগারেট খেয়েছি কেন? এটার জন্য তার কাউকে দায়ী করা যাবে না, না, এটার জন্য সে দায়ী, রাইট? ওই যে দৃষ্টি, আল্লাহ যে প্রশ্ন করবে তুমি খারাপ জিনিস দেখেছো কেন, খারাপ কথা শুনেছো কেন? আর ও যদি বলে যে আমি ছোটবেলাতে এই যে দেখেছি, আমার কিছু করার নেই, তখন প্রশ্ন করা হবে তোমার কি বুদ্ধি ছিল না? বুদ্ধি কাকে বলে? বুদ্ধির উপরে, বিবেকের উপর প্রশ্ন করা হবে যে এটা যে ভালো, এটা যে খারাপ, তুমি বোঝো নাই, তা বুঝেছো তো চেঞ্জ করোনি কেন? রাইট। তাহলে আমার চিন্তা নেগেটিভ হবে না পজিটিভ হবে, এটা নির্ভর করে কিসের উপরে? আমার বেড়ে ওঠা, আমার শিক্ষা, আমার পড়াশোনা, আমার পরিবেশ। যদি এমন হয় যে আমার বেড়ে ওঠা, আমার পড়াশোনা, আমার পরিবেশ হয়তো পুরোপুরি পজিটিভ ছিল না, কিন্তু আমি আমার বিবেক বুদ্ধি দিয়ে এখন আমাকে পজিটিভ জায়গাতে আসতে হবে। আমি ছোটবেলা থেকে সিগারেট খাওয়া অভ্যাস করেছি, সিগারেটকে দেখেছি, কিন্তু আমি এখন সিগারেট খাবো না। আমি মানুষের সমালোচনা করতে পছন্দ করি, কেন? আমি ছোটবেলা থেকে শিখেছি, কিন্তু এখন আমাকে বুঝতে হবে সমালোচনা করা খারাপ, মহাপাপ, আমি করব না, সমালোচনা করব না, মিথ্যে কথা বলবো না, রাগ করব না। এই বোধ আমাকে অ্যাপ্লাই করতে হবে। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমার খারাপ অভ্যাস তো ব্রেনে রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই। অভ্যাস এমন একটা জিনিস যেটা আমার সাবকনসিয়াস মাইন্ডে ইন্টার কানেকশন নিউরোজেনেসিসে ব্রেনে রেকর্ড থাকে, ওটাকে তো আর বদলানো যায় না, কারণ ইট ইজ রেকর্ডেড। এটা তো একটা কানেক্টেড নিউরোনাল কানেকশন। যেমন ধরেন আপনি আমাকে নিয়ে আপনার বাসায় গেলেন, আমার সাথে গল্প করতে করতে বাসায় চলে গেছেন, আচ্ছা আপনি কখন ডানে বাঁয়ে কেমন করে উঠলেন, আপনার ব্রেন কিন্তু নিয়ে গেছে, কারণ ব্রেনের মধ্যে তো সাবকনসিয়াস মাইন্ডের রেকর্ড আছে। বাসায় অন্ধকার, সুইচ কোথায় আছে, আপনার হাত চলে যাবে, কারণ ব্রেন আপনাকে নিয়ে যাবে ওখানে, রাইট না? ওকে, তাহলে এখন আমার প্রশ্ন যেটা হচ্ছে, স্যার আমি একটু ইন্টারাপ্ট করি স্যার। একটা হচ্ছে আমরা যেটাকে এনভায়রনমেন্ট বলছি, কালচারাল কনস্ট্রাকশন অফ মাইন্ড, মানে আমাদের পরিবেশ আমাদের উপরে ব্যাপকভাবে একটা প্রভাব সৃষ্টি করে। যেমন আমরা শিশুদেরকে পুতুল কিনে দিচ্ছি, ছেলেদেরকে বল কিনে দিচ্ছি, তার মানে তাকে এক ধরনের আমরা কালচারালি ডেভেলপ করছি। যখন আমাদের যখন এনভায়রনমেন্ট ফ্যাক্টরটা যখন আমাদের উপর প্রভাব বিস্তার করে, আমরা সেই এনভায়রনমেন্টাল যে প্রেশার, এনভায়রনমেন্টাল যে
ইম্প্যাক্ট, এটা থেকে ওভারকাম করে আপনি যেটা বললেন যে আমার নিজস্ব একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল যখন হয়ে যায়, আমার যখন 18-20 বছর বয়স হয়, আমি যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, আমার যখন একটা জাজমেন্ট পাওয়ার তৈরি হয়, তখন তো আমাকে রাইট অর রং, ওই যে আপনি যেটা বললেন বুদ্ধি বিবেচনার উপরেও আমাকে প্রশ্ন করা হবে, আমার বুদ্ধি বিবেচনার উপরে আমাকে জাজ করা হবে এবং আমাকে পরিবর্তন হতে হবে, সঠিক পথে আসতে হবে। অ্যাজ এ হিউম্যান বিং এটা আমাদের করতেই হবে। হ্যাঁ, করতেই হবে, মাস্ট। তখন পরিবেশের উপরে আমাদেরকে ইমপ্যাক্ট তৈরি করতে হবে, রাইট? রাইট, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমি যদি পজিটিভ এনভায়রনমেন্টে পজিটিভ চিন্তায় বেড়ে উঠি, তাহলে নেগেটিভ চিন্তা যেমনই হোক না কেন আমি নেগেটিভ হব না। ওই যে বললাম একই রকম তাপমাত্রা, কিন্তু কিন্তু আকৃতি বদলেছে কেন? তার ভিতরের ক্ষমতা, ভিতরের শক্তি, ভিতরে বেড়ে ওঠে। আমার বেড়ে ওঠাটা যদি সুন্দর হয়, সঠিক হয়, আমি খারাপ পরিবেশেও খারাপ হব না। যেখানে সবাই ঘুষ খায় সেখানেও আমি ঘুষ খাবো, যেখানে সবাই গালি দেয় সেখানেও আমি গালি দেবো না, যেখানে সবাই বাজে কথা বলে সেখানেও আমি বাজে কথা বলবো না, কারণ আমার ভেতরে তৈরি আছে সঠিক জিনিস। এখানে তো স্যার বলবীর বল উন্নত মমশির শিরনে হারিবই নত শিকর হিমাদ্রি, মানে মানুষ হিসেবে যে আমরা হিউম্যান বিং হিসেবে আমাদের যে পরিচয়, আমাদের যে আত্ম অনুসন্ধান, সেটা যদি একটা পরিবেশ নেতিবাচক প্রভাবের উপরে যদি একটা প্রভাব তৈরি করতে না পারে, এনভায়রনমেন্টের উপর যদি প্রভাব তৈরি করতে না পারে, তাহলে আমি আসলে ওই যে বেস্ট অফ অল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলাম কিভাবে, রাইট? এক্স্যাক্টলি আমার কথা হচ্ছে আমি পরিবেশকে বদলাতে পারবো না, আমি নিজেকে বদলাতে পারবো। এখন করোনা চলছে, আমি তো করোনাকে কন্ট্রোল করতে পারবো না, আমি নিজেই কন্ট্রোল করতে পারবো। নিজেই কন্ট্রোল করতে পারবো, আমি মাস্ক পরতে পারবো, আমি হাত ধুতে পারবো, আমি সোশ্যাল ডিস্টেন্স আমি পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে আরেকজনকে তো আমি বদলাতে পারছি না। একটা কথা মনে রাখতে হবে, মানুষকে বোঝানো যাবে, মানুষকে বকা দেওয়া যাবে, মানুষকে শাসন করা যাবে, মানুষকে গালি দেওয়া যাবে, মানুষকে পেটানো যাবে, আঘাত করা যাবে, কিন্তু মানুষকে কখনোই বদলানো যাবে না ও যদি নিজে থেকে বদলাইতে না চায়। তো সুতরাং এই যে আল্লাহ বলেন না যে আমি ওই জাতির ভাগ্যের পরিবর্তন করি না, ও যদি পরিবর্তন করতে না চায়, নিজে সচেষ্ট না হয়, রাইট। তার সোজা কথা, পরিবেশ পরিস্থিতি যাই হোক আমাকে নিজেকে সুন্দর হতে হবে, আমাকে নিজেকে পবিত্র হতে হবে, আমাকে নিজেকে সৎ হতে হবে, আমাকে নিজেকে আদর্শবান হতে হবে। আমি যদি ছোটবেলা থেকে আদর্শবান হই, ভেরি গুড। খারাপ পরিবেশ আমাকে খারাপ করতে পারবে না, কারণ আমার তো তৈরি হওয়ার কেমিক্যালস গুলো, থট প্যাটার্নটাই পজিটিভ। আমি খারাপ কি করে হবো? পরিবেশও আমাকে খারাপ করতে পারবে না, কিন্তু পরিবেশও খারাপ করতে পারবে না। যে মানুষটা ছোটবেলা থেকে অনেস্ট, বাবা মাকে অনেস্ট দেখেছে, পরিবেশে অনেস্ট দেখেছে, সে সবাই ঘুষ খেলে সে ঘুষ খাবে না, সবাই গালি দিলেও সে গালি খাবে না, কারণ তার ভিতরে ওই জিনিসটা তো নাই। বললাম না, পরিবেশ আমাকে বদলাতে পারবে না। ওই সময় যখন আমি ম্যাচিওর হয়ে গেছি, আমার বিবেক বিবেচনা বোধ যখন তৈরি হয়ে গেছে, তখন আমি সলিড এসে তৈরি হয়েছি। এই জন্য আমরা দুটো কথা মনে রাখতে হবে, শিশুদেরকে পজিটিভ পরিবেশে মানুষ করতে হবে, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, আমার বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে। আমাকে মনে রাখতে হবে পরিস্থিতি আমাকে কন্ট্রোল করবে না, আমি পরিস্থিতি কন্ট্রোল করবো। আমি পারবো না, কিন্তু নিরাপদ জায়গা আমাকে সেভ করতে হবে, রাইট। তার মানে আমি বুঝলাম দৃষ্টি কাকে বলে। আমরা সবাই একই জিনিস দেখি, আমি যা দেখি আপনি তাই দেখেন, আপনি আম গাছ দেখেন, আমিও আম গাছ দেখি, কিন্তু ওই আম গাছ দেখে আপনি কি ভাবছেন আর আমি কি ভাবছি, এটা নির্ভর করে আমাদের ভাবনার উপর। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা মানুষ হ্যাপি কি করে হয়, একটা মানুষ সুখী হয় কি করে, একটা মানুষ সুন্দর আচরণ করে কি করে, তার ভিতরের ম্যাটেরিয়ালের উপরে, তার চিন্তা চেতনার উপর, তার সুন্দর থট প্যাটার্নের উপরে, থট প্যাটার্ন। যাই হোক, আমরা তো স্যার আমাদের স্যার এই যে আমরা দৃষ্টিভঙ্গির উপর অনেক আলোচনা করলাম, আমার মনে হয় আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তারাও উপকৃত হচ্ছেন। আমি স্যার এই সময় আমাদের সময় শেষের দিকে চলে আসছে, আমি স্পেসিফিক আর দুই একটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই। কনফিডেন্স বা আমরা যেটাকে বলছি সেলফ কনফিডেন্স, হ্যাঁ,
এটার উৎসটা কি, সেলফ কনফিডেন্সের মানে সোর্সটা কি? বিউটিফুল, বিউটিফুল। থ্যাংক ইউ। আত্মবিশ্বাস হলো নিজেকে বুঝতে পারা যে আমি একটা মানুষ, সেরা, আমি সফল হওয়ার জন্য জন্মেছি, আমি বিজয়ী হওয়ার জন্য জন্মেছি, আমি হেরে যাওয়ার জন্য জন্মাইনি। ওই যে বললাম, সব বীজ থেকে গাছ হবে যদি সে ওই এনভায়রনমেন্টটা পায়। তো সুতরাং আমার ভিতরে বড় হওয়ার, সফল হওয়ার যোগ্যতা আছে। তাহলে এনভায়রনমেন্টটা হয় পাইতে হবে, নয় নিজেকে তৈরি করে নিতে হবে, আমাকে চেষ্টা করে যেতে হবে। পৃথিবীতে যত মানুষ সফল হয়েছেন পৈতৃকভাবে হয় নাই, চেষ্টা করে হয়েছেন। স্টিভ জবের কথা বলেন, বিল গেটের কথা বলেন, সবাই কিন্তু জিরো থেকে হয়েছে, তাদের পরিশ্রমের মাধ্যমে হয়েছে। তাদেরকে স্বপ্ন দেখতে, তারা স্বপ্ন দেখেছেন, পরিকল্পনা করেছেন, পরিশ্রম করেছেন। দেখেন আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা জিনজালে বলেন, কেউ যদি সর্ষে পরিমাণ ভালো কাজ করে তার রেজাল্ট পাবে, আর সর্ষে পরিমাণ খারাপ কাজ করলেও সে দেখতে পাবে। তাহলে আমি পরিশ্রম করছি সফল হওয়ার জন্য, আমি তার রেজাল্ট পাবো না? মাস্ট। মানে এক পা করে 1000 মাইল যাওয়া যায়, কিন্তু আমাকে তো এক পা করে হাঁটতে হবে। তা আমি পরিশ্রম করব না, চেষ্টা করব না, উদ্যোগ নিব না, তা আমি সফল কি করে হবো? আমাকে সফল হওয়া পসিবল, কিন্তু আমার মধ্যে পরিশ্রম থাকতে হবে। তবে সেলফ কনফিডেন্স যদি বলি, সেলফ কনফিডেন্স মানে হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখা যে আমার পক্ষে পসিবল, আমার পক্ষে সম্ভব, আমি পারবো। একটা কথা আমি বলি আপনাকে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। মোহাম্মদ আলী, আপনার মোহাম্মদ আলীর কথা মনে আছে? মোহাম্মদ আলী, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন মোহাম্মদ আলীর লড়াই দেখেছি। আপনি বোধহয় ছোট ছিলেন। আমার এখনো বিশ্বকালের সর্বশ্রেষ্ঠ। স্যার একটু ইন্টারাপ্ট করছি স্যার, আমরা আপনার আলোচনায় ফিরে আসছি। আমাদের যারা দর্শক শ্রোতা, আমাদের মার্চ ফরওয়ার্ডে যারা সম্মানিত সদস্য, আমাদের ক্লায়েন্ট, আমাদের তারা সকলেই বারবার বলছেন এই সেশনটা আরো লম্বা হওয়া উচিত। আলমাস স্যারকে আমরা আরো ফ্রিকুয়েন্টলি চাই, এই সেশন লম্বা হওয়া উচিত। অনেক কমেন্ট, আমি স্যারের আলোচনায় ব্যাঘাত হবে সেজন্য কমেন্টগুলো নিয়ে আলোচনা করছি না। সবার জন্য একটু বলা, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় চিফ প্যাট্রন এবং ফাউন্ডার অফ মার্চ ফরওয়ার্ড বাদল সৈয়দ স্যার এখানে কমেন্টে লিখে দিয়েছেন, আলমাস স্যার হচ্ছেন আমাদের অ্যাডভাইজার, মার্চ ফরওয়ার্ডের একজন সম্মানিত উপদেষ্টা। সুতরাং আমরা আশা করি মার্চ ফরওয়ার্ডের সদস্যদের আশ্বস্ত করতে চাই, আজকের সেশনটা হয়তো সময়ের কারণে আমরা বেশিক্ষণ আর কন্টিনিউ করতে পারবো না, আমরা হয়তো আর 5 to 7 মিনিটসের মতো আমরা এটাকে চালিয়ে নেব। স্যার আশা করি ইনশাল্লাহ সুস্থতা সাপেক্ষে স্যার আমাদের সাথে আরো উপস্থিত হবেন, নিয়মিতভাবে স্যারকে আমরা পাবো, এবং আমরা স্যারকে যদি সম্ভব হয় মান্থলি অথবা 2 মাসে একবার নিয়মিত আনার চেষ্টা করবো, কারণ স্যারের বক্তব্যটা আমাদের শোনা দরকার। আমাদের ইয়াং জেনারেশন যারা আমরা আছি তাদের সকলের জন্য এটা ভালো খাবার যেমন দরকার, ফিজিক্যাল এক্সারসাইজ যেমন দরকার, আমাদের মেন্টাল হেলথের রিকভারির জন্য, বিল্ডিং এর জন্য কিন্তু এই আলোচনাগুলো, এই কাউন্সেলিং গুলো আমাদের দরকার। স্যারের প্রত্যেকটা কথা কিন্তু আমাদের জন্য কাউন্সেলিং, মনে রাখবেন। এটা আমার জন্য, আপনার জন্য, আমরা যারা শুনছি সবার জন্যই এটা একটা পরামর্শ, এটা হচ্ছে আমাদের এটা একটা কনসালটেন্সি, মনে রাখবেন। তো মার্চ ফরওয়ার্ড স্যারের কাছে আমাদের শ্রদ্ধেয় ডক্টর স্যারের কাছে কৃতজ্ঞ, আলমাসুর রহমান স্যারের সাথে কৃতজ্ঞ। স্যার আপনি যেখানে বলছিলেন আমাদের মোহাম্মদ আলী মাস্টার, প্লিজ। উনি যখন মঞ্চে উঠতেন, মঞ্চে উঠেই উনি প্রথমে কি বলতেন জানেন? নো ওয়ান বেটার দেন মি, আই এম দ্য চ্যাম্পিয়ন। নো ওয়ান বেটার দেন মি, আই এম দ্য চ্যাম্পিয়ন। মঞ্চে উঠে তিনি বলতেন, বর্তমান সময়ে আমার চাইতে শক্তিশালী কেউ নাই, আমি চ্যাম্পিয়ন। উনি যখন এই কথাটা বলতেন, তার ব্রেন সেটা রিসিভ করে নিত যে ইয়েস, আই এম দ্য চ্যাম্পিয়ন। কারণ একটা কথা মনে রাখতে হবে, আমাদের ব্রেনের একটা সমস্যা আছে। আমাদের ব্রেন তো মহাশক্তিশালী সফটওয়্যার। একটা সমস্যা হচ্ছে আমাদের ব্রেন ইমাজিনেশন আর রিয়েলিটির পার্থক্য করতে পারে না, অর্থাৎ বাস্তব এবং কল্পনা এই দুটোর পার্থক্য করতে পারে না। ও মনে করে দুটো একই জিনিস। কিরকম? ধরেন কেউ মারা গেছে, আমাদের আত্মীয় স্বজন কেউ, তো আমরা কাঁদি না? কাঁদবই তো, কারণ আত্মীয় স্বজন মারা গেছে, কাঁদবো না? কিছু পর দাফন আমি আর দেখতে পাবো না, কাঁদি। এটা ইটস এ ফ্যাক্ট, এটা রিয়েলিটি। সত্যিকারের কেউ মারা গেছে, আমরা কাঁদি। কিন্তু সিনেমার মধ্যে যখন কেউ মারা যায়, এটা তো ইমাজিনেশন, এটা কল্পনা, এটা সত্য না।
সিনেমা হলে যখন দেখি কোনো নায়ক নায়িকা মারা গেছে তখন তো আমরা কাঁদি। তখন কাঁদি কেন? কারণ আমাদের ব্রেন সত্যিকারের লাশ আর কল্পনার লাশের পার্থক্য করতে পারে না। সে মনে করে দুটোই রিয়েল, দুটো একই জিনিস। যেমন মনে করেন স্বপ্নের মধ্যে আমরা ভয়ঙ্কর কিছু দেখলাম, যে গর্তে পড়ে গেছি, কে পিছন দিক দিয়ে একটা সাপ আমাকে ধরছে, তা আমরা ঘুমের ঘরে লাফ দিয়ে উঠে হাঁপাইতে থাকি যে এখনই বোধহয় শেষ হয়ে গেছিলাম। তাহলে আমি এরকম ভয় পেয়ে গেলাম কেন? আমার বুক ধরপড় করে কেন? ঘেমে গেলাম কেন? কারণ আমার ইমাজিনেশন মনে করছিল ওটা সত্য। তার মানে আমরা যদি পজিটিভ থিঙ্কিং না করি, সেলফ কনফিডেন্স আমি পারবো, আমার পক্ষে সম্ভব, এটা যদি না ভাবি, আমার ব্রেন তো সেটাকে বিশ্বাস করবে না। আমার ব্রেন তো বিশ্বাস করে ওটা যেটা আমি ভাবি, যেটা আমি বিশ্বাস করি। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি আর একটা কথা বলি, আমি দুটো এক্সাম্পল দিব, খুব ইম্পর্টেন্ট। লেস ব্রাউন হলেন বর্তমান সময়ের পৃথিবীর সেরা মোটিভেশনাল স্পিকার, যিনি লক্ষ লক্ষ হতাশাগ্রস্ত মানুষকে সফল করেছেন। যারা সফল তাদেরকে আরো সফল করেছেন। আপনি জানেন বোধহয় লেস ব্রাউন স্কুল জীবনে মেন্টালি রিটার্ডেড ছিলেন, বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। তাকে বলা হতো তুমি ক্লাসে সবচেয়ে লাস্টের বেঞ্চে বসবে এবং কথাবার্তা বলবে না, চুপচাপ শুনবে। তো ও তাই করতো, চুপচাপ বসে থাকতো, কথাবার্তা বলতো না, কারণ ওর বুদ্ধি কম, মেন্টালি রিটার্ডেড ছিলেন। তো এক নতুন শিক্ষক এসেছিলেন, তিনি জানতেন না যে তার এই অবস্থা। তো সবার সাথে পরিচয় হওয়ার পরে ওই শিক্ষক লেস ব্রাউনকে বলে, লেস তুমি সামনে আসো, আমি তোমাকে যা বলবো সেটা তুমি লিখবে। লেস ব্রাউন বলেছিলেন, স্যার আমি তো সামনে যেতে পারবো না। কেন? বলে আমার মাথায় তো বুদ্ধি নাই। সেই শিক্ষক লেস ব্রাউনের কাছে গিয়ে বলেছিলেন, দেখো মানুষ যখন সবাই যা বলে, মানুষ যখন কাউকে কিছু বলে, সেটা সবসময় সত্য হয় না। তুমি মনে রাখবে তোমার দ্বারাই হবে, তোমার দ্বারাই সম্ভব, তুমিই পারবে। লেস ব্রাউন বলেন ওই শিক্ষকের ওই কথায় আমাকে পৃথিবীর সেরা ট্রেনার করেছে, সেরা লেকচারার করেছে, কারণ ওই দিন আমি বিশ্বাস করেছিলাম আসলে আমার পক্ষে পসিবল। আগে বিশ্বাস করতে যে আমাকে দিয়ে হবে না, কিন্তু ওই দিনের ওই শিক্ষকের কথা তার ব্রেনের মধ্যে ঢুকেছে যে আসলে আমি পারবো। কারণ মানুষ যেটা বিশ্বাস করে ওর ব্রেন সেটাকেই রিসিভ করে, সেটাকেই সত্য মনে করে। আমি লাস্ট একটা এক্সাম্পল দেবো, হাতে সময় কম। যেমন আমরা কি এর কথা শুনেছি ওই যে যিনি বিদ্যুৎ আবিষ্কার করেছেন, থমাস আলভা এডিসন। তার কাহিনীটা তো আপনার মনে থাকার কথা। ও ছোটবেলায় কিছু কানে 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 কম শুনতো, তো কানে কম সম্ভবত টাইফয়েড হয়েছিল, সে তো কত বছর আগে ঘটনা। তো শিশুবেলায় যখন সে কানে শুনতো না, কম শুনতো, তখন স্কুলে ভর্তি করা আছে, প্রাইমারি স্কুলে। তখন একদিন সেই এডিসন চিঠি নিয়ে এসছে, আলভা এডিসন তার মাকে দিচ্ছে যে মা স্যার এই চিঠি দিয়েছে তোমাকে। তো তার মা ওই চিঠিটা পড়ে কাঁদছে, চিঠিটা পড়ছে আর কাঁদছে। তো এডিসন জিজ্ঞেস, মা তুমি কাঁদছো কেন? সিলভার জিজ্ঞেস, মা তুমি কাঁদছো কেন? বলে তুমি জানো এখানে চিঠিতে কি লিখেছে? চিঠিতে লিখেছে যে আপনার ছেলে ভীষণ জিনিয়াস, ভীষণ ট্যালেন্টেড, এত ট্যালেন্টেড জিনিয়াস মেধাবী ছেলেকে আমরা তো স্কুলে রাখতে পারছি না, তাকে অন্য স্কুলে ভর্তি করান, কারণ এত জিনিয়াস, এত মেধাবী সন্তান ওদের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না। তো বাবা তুমি চিন্তা করো না, কাঁদতে কাঁদতে বলছে, বাবা তুমি চিন্তা করো না, আমি তোমাকে পড়াবো, কারণ তার মা খুব ট্যালেন্টেড ছিল, আমি তোমাকে পড়াবো, দরকার আমি তোমার জন্য স্পেশাল একটা শিক্ষক রাখবো। এবং সে এত ট্যালেন্টেড ছিল, এত গভীরভাবে ভাবতে পারতো, সবকিছু সবসময় চিন্তা করতো এটাকে অন্যভাবে কেমনে করা যায়। ওর মধ্যে ক্রিয়েটিভিটি ছিল, ভাবনার ব্যাপার ছিল, গভীরভাবে ভাবতেন। তো ওই যে আইনস্টাইনকে জিজ্ঞেস করেছিল না যে আপনি এত মেধাবী জিনিয়াস কেন? বলে আমার ভিতরে কিছু নাই, আমার ভিতরে একটা জিনিসই আছে, আমি সবকিছু বুঝতে চাই, আমার মধ্যে ইনকোয়ারিজ আছে, আমি জানতে চাই। আইনস্টাইন আমার মধ্যে কিছু না, আমার মাথায় কিছুই নাই, শুধু আমি সবকিছুর ভিতরে কি আছে, আমার মধ্যে ইনকোয়ারিজ ছিল, সবকিছু বোঝার চেষ্টা ছিল। তো আলভা এডিসনের মধ্যে যেটা ছিল, উনি অনেক গভীরভাবে ভাবতে পারতেন। তো তখন কি করলেন উনি, তো আপনি জানেন তো ওনার 1000-এর বেশি প্যাটেন্ট আবিষ্কার হয়েছে। হ্যাঁ, তো যখন তার বয়স হয়ে গেল, তার মা মারা গেলেন, মারা যাওয়ার পরে কি হলো, থমাস আলভা এডিসনের মা যখন মারা গেলেন, তখন তো সে অনেক বিখ্যাত বিজ্ঞানী হয়ে গেছেন। তখন সে করেছে বাসার পুরোনো জিনিসপত্র, আজকাল গার্জেনরা বাবা মারা সব পুরোনো জিনিসপত্র রেখে দেয় না, তো পুরোনো জিনিস গার্বেজ করছেন, পুরোনো জিনিসপত্রগুলো বাসা থেকে সরিয়ে দিচ্ছেন, যে এত জিনিসপত্র বাসায় ভরা। তো ওয়েস্টের জিনিসগুলো সরাতে ফেলতে একটা পুরোনো
সুটকেস পেয়েছে, সুটকেসটা ফেরাতে গিয়ে দেখলো ভিতরে একটা চিঠি। তার মনে হলো আরে এটা তো সেই শিশুবেলার চিঠি যেটা মাকে দিয়েছিলাম, মা কেঁদেছিলেন। সেই এই থমাস আলভা এডিসন ওই চিঠিটা নিয়েছে, নিয়ে উনি পড়লেন যে মা পড়ে কেঁদেছিলেন, চিঠিটা দেখি। আর এটা পড়তে গিয়ে সিলভা এডিসন কাঁদলেন, তিনিও কাঁদলেন। বলেন তো কেন? মা কেঁদেছিলেন, এখন সিলভা এডিসন কাঁদলেন। কাঁদলেন এজন্যই যে চিঠির মধ্যে পুরো উল্টো কথা লেখা ছিল। চিঠির মধ্যে কি লেখা ছিল জানেন? চিঠির মধ্যে লেখা ছিল, আপনার ছেলে কানে শোনে না, ওকে এই স্কুলে রাখা যাবে না, ওকে ট্রিটমেন্ট করান। এই কথাটাই যদি তার মা তাকে বলতেন, তিনি পৃথিবীর বিখ্যাত অন্যতম সেরা আবিষ্কারক হতে পারতেন না। কারণ ওই শিশুবেলায় তার মা তাকে বলেছিলেন, পজিটিভ থিঙ্কিং করতে বলেছিলেন, আত্মবিশ্বাস জাগিয়েছিলেন যে তুমি ভীষণ জিনিয়াস, ভীষণ ট্যালেন্টেড, তুমি ভীষণ মেধাবী। এবং এটাই অ্যালভা থমাস বিশ্বাস করেছিলেন। তিনি ভেবেছিলেন সত্যি আমি জিনিয়াস, সত্যি আমার পক্ষে সম্ভব। বিশ্বাস করেন, এই কথাটা বলতে গিয়ে আমার চোখে চোখে পানি চলে আসে মাঝে মধ্যে, যে এই যে পজিটিভ থিঙ্কিং, সেলফ কনফিডেন্স, আমরা যেটা বিশ্বাস করব, আমরা যেটা বিশ্বাস করব, আমার ব্রেন সেটাকেই রিসিভ করে, সেটাকেই সত্য মনে হয়। কারণ আমাদের ব্রেন রিয়ালিটি আর ইমাজিনেশনের পার্থক্য করতে পারে না। এই যে এখন করোনা কাল চলছে, আপনি দেখেন, আমরা এখন এক্সারসাইজ করব, কারণ আমাদেরকে ফিজিক্যাল ফিটনেস রাখতে হবে, আমরা খাওয়া দাওয়া ঠিক মতো করবো, ঠিক মতো ঘুমাবো, রাইট? ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেস। আচ্ছা, মেন্টাল ফিটনেস রাখবো কি করে? ঠিক মতন ঘুমাবো, রাইট? তারপরে আমরা মনে করবো যে আমরা হাসি খুশি থাকবো, পজিটিভ নিউজ শুনবো, নেগেটিভ নিউজ শুনবো না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কারো যদি করোনা হয়ে মনে হয় যে আমি বোধহয় বাঁচবো না, ওই শতকরা 2 বা 3 মারা যাবে, বোধহয় আমিও মারা যাবো, তার পুরো কনফিডেন্স লেভেলটা চলে যাবে। এই যে মোহাম্মদ আলী মঞ্চে উঠে কি বলতেন, নো ওয়ান বেটার দেন মি, আই এম দ্য চ্যাম্পিয়ন। তার পুরো ব্রেন সেটাকে রিসিভ করতো, পুরো বডি মনে করতো দিস ইজ রাইট। তাহলে আমি যদি মনে করি আমাকে দিয়ে সম্ভব নয়, আমি পারবো না, তাহলে আমার ব্রেন বলবে কি ইয়াস তোমাকে দিয়ে সম্ভব না। আমার পুরো হরমোনাল সিস্টেমটা ইমব্যালেন্সড হয়ে যাবে। এই জন্যই আমাদের কি করতে হবে, আমাদের কনফিডেন্স রাখতে হবে যে আমি সুস্থ থাকবো, আমার পক্ষে সুস্থ থাকা সম্ভব, আমার ইমিউন সিস্টেম ঠিক, আমাকে খাওয়া দাওয়া ঠিক করতে হবে, এক্সারসাইজ করতে হবে, কিন্তু মনের দিক দিয়ে শক্তি থাকতে হবে। আমি মনের দিক দিয়ে যদি ভেঙে পড়ি যে হলেই বোধহয় আমি অসুস্থ যাবো, বা আমি বোধহয় মারা যাবো, বা আমি বোধহয় শেষ হয়ে যাবো, নো, সেলফ কনফিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি যেটা ভাববো। স্যার, লাস্ট প্রশ্ন আজকে আমাদের সময়, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, আমরা সম্ভবত আর 2 মিনিট সময় পাবো। লাস্ট প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের নেগেটিভিটি কিভাবে ওভারকাম করতে পারি? এখন আমি আপনাকে আগেই বলেছি, এনভায়রনমেন্ট যেরকমই হোক, আমরা যখন ম্যাচিউর হয়ে যাই, আমরা যখন বড় হয়ে যাই, আমাদের বয়স যখন 20-25 বছর হয়ে যায়, তখন আমার মাথা থেকে নেগেটিভিটি চিন্তা আসতেই পারে। আমার যদি ওই বেড়ে ওঠাটা নেগেটিভ হয়, তাহলে আমার ব্রেনের মধ্যে নেগেটিভিটি আসতেই পারে। আসাটা অস্বাভাবিক না, দিস ইজ ওকে। কিন্তু আমাকে মনে রাখতে হবে যে সেলফ কনফিডেন্স থাকতে হবে যে আমার পক্ষে সম্ভব, আমি পারবো, আমি জীবনে বড় হতে চাই, সেরা হতে চাই, দেশের জন্য, জাতির জন্য আমি কিছু করতে চাই, মানবতার জন্য কিছু করতে চাই। যেমন দেখেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, আমি সবচেয়ে সেরা মানুষ হতে চাই। তিনি বলেন, মানুষের জন্য কাজ করো, মানুষের জন্য কাজ করো, মানুষের উপকার করো। তাহলে আমাকে ভাবতে হবে আমি মানুষের জন্য, দেশের জন্য, জাতির জন্য কাজ করবো। আমার মাথায় নেগেটিভিটি যদি আসে, তাহলে আমাকে সেই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে হবে। মনে করতে হবে এই ভাবনাগুলো আমার মনের মধ্যে আসতেছে, দিস ইজ নট কারেক্ট। আমি আমার ছাত্রদেরকে একটা জিনিস বলি, কন্ট্রোল ইয়োরসেলফ, কন্ট্রোল ইয়োরসেলফ। তা আমাকে বলে, স্যার কন্ট্রোল কাকে বলে? আমি কন্ট্রোল কাকে বলে জানো? ফেসবুকে বসতে ইচ্ছে করছে, মানে এখন বসা উচিত, আমরা পড়াশোনা করে বসতে ইচ্ছে করে বসবো না, রেগে যেতে ইচ্ছে করছে রাখবো না, আমি ইচ্ছা করলে ঘুষ খেয়ে শর্টকাটে বড় লোক হতে পারে, ঘুষ খাবো না, গালি দিতে ইচ্ছা করছে গালি দেবো না,
সমালোচনা করতে ইচ্ছে করছে, সমালোচনা করব না। একটা মেয়ের সাথে সারাদিন ধরে আছি বা অনেক রাত পর্যন্ত আছি, ইচ্ছা করে তাকে টাচ করতে পারি বা ধরতে পারি, ধরলাম না। দিস ইজ কল্ড কন্ট্রোল, দিস ইজ কল্ড কন্ট্রোল। যার যত কন্ট্রোল সে তত বড় মানুষ। আচ্ছা বলেন তো ওবায়দ ভাই, যার কন্ট্রোল নাই তাকে আমরা কি বলি? আনকন্ট্রোল, তার মানে ভারসাম্যহীন। যার কন্ট্রোল নাই সে কি? ভারসাম্যহীন। আর ভারসাম্যহীন মানে কি? পাগল। তাহলে আমাকে নিজের কন্ট্রোল করতে হবে। খারাপ চিন্তা আসলেই আমাকে সেই খারাপ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আমি একটা এমন অফিসে চাকরি করি যেখানে ঘুষ খাওয়ার সুযোগ আছে, আমি খাবো না। আমি ইচ্ছা করলে গালি দিতে ইচ্ছা করছে, গালি দেব না। আমার সমালোচনা করতে ইচ্ছা করছে, সমালোচনা করব না। আমার মনে হচ্ছে আর ফেসবুকে বসে আমি সময় নষ্ট করি, দেখবো না। আমার মনে হচ্ছে বাজে ছবি ইউটিউবে দেখি, দেখবো না। কারণ ছাত্রছাত্রীদেরকে মনে রাখতে হবে যে আমাকে পড়াশোনা করতে হবে। অনলাইনটা কিন্তু লাইফ না, অফলাইন লাইফ। আমাকে অফলাইনে পড়াশোনা করতে হবে, বন্ধু বান্ধবের সাথে মিশতে হবে, আত্মীয় স্বজনের সাথে যেতে হবে, বন্ধু বান্ধবের সাথে গল্প করতে হবে, খেলাধুলা করতে হবে, ভিজিট করতে হবে, বিশ্বকে দেখতে হবে। এখন আমি বিশ্ব দেখতে পাচ্ছি না, কিন্তু আমাকে কক্সবাজার, রাঙ্গামাটি আশপাশে ঘুরতে হবে। আমি অনলাইনে, আচ্ছা বলেন তো, এখন যদি কেউ বলে যে আমি তো স্ক্রিনের মধ্যে কক্সবাজার দেখছি, বিশ্বকে দেখছি, ওটা তো টু ডাইমেনশনাল। আমরা স্ক্রিনের মধ্যে যা দেখি ওটা কি? টু ডাইমেনশনাল। টু ডাইমেনশনাল মানে কি? যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু বেদ নাই। আমরা একটা গোলাপ ফুল দেখছি, সেটা আমরা দেখতে পাবো কিন্তু গন্ধ সুবাস নিতে পারবো না। আমরা একটা নদী দেখতে পাচ্ছি, কিন্তু নদীতে পানিতে হাত দিতে পারবো না। ওই টু ডাইমেনশনালি ফিলিংস আসে না। ও টু ডাইমেনশনালি আমার ব্রেনের ইন্টারকানেকশন, নিউরোজেনেসিস গাঢ় হয় না, তৈরি হয় না। সুতরাং আমাকে অফলাইনেই থাকতে হবে। আমাকে প্র্যাকটিক্যালি সবার সাথে মিশতে হবে, গল্প করতে হবে। আমাকে থ্রি ডাইমেনশনাল বই পড়তে হবে, গল্প বই পড়তে হবে, মহাভারতের জীবনী পড়তে হবে, সবার সাথে যোগাযোগ রাখতে হবে। ওই ইন্টারনেটে, অনলাইনে আমি যদি ঘন্টার পর ঘন্টা থাকতে চাই, আমার ব্রেনের মধ্যে কিন্তু অ্যাডিকশন বলবে ওটাই দেখো, ওটাই দেখো, বাজে ছবি দেখো, ফেসবুকে থাকো, ওইটাই করো। আমার ব্রেনের মধ্যে কিন্তু ওটাই টানবে, অ্যাডিকশন করবে, ডোপামিন তৈরি হবে। তখন আমাকে কন্ট্রোল করতে হবে, মনে করতে হবে নও, আমি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টার বেশি দেখবো না। যদিও এখন করোনা কাজ চলছে, আমাকে হয়তো অনলাইনে স্কুলে পড়া, কলেজে পড়া, ইউনিভার্সিটি পড়তে হচ্ছে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, আমাকে অনলাইনে, আমরা অনলাইন ব্যবহার করব, ইনফরমেশন নেব, তথ্য নেব, জ্ঞান অর্জন করব। কিন্তু মনে রাখতে হবে এটা একটা লিমিটেশন আছে। আমি একটা কথা বলি, ছাত্রছাত্রীরা অনেকে শুনছে। আচ্ছা বলেন তো, স্টিভ জব যিনি অ্যাপেল কোম্পানির মালিক, অথবা বিল গেটস, অথবা বারাক ওবামা, তারা কি বলেছিলেন জানেন? যে আমার সন্তানরা 14, 15, 16, 17 বছর পর্যন্ত আমি তাদেরকে অনলাইন ডিভাইসেস গুলো দিই নাই। ওয়েদ ভাই, 16-17 বছর পর্যন্ত তারা অনলাইন ডিভাইসেস গুলো দেয় নাই। তাহলে 16 স্কুল জীবনে যদি তারা তাদের সন্তানকে অনলাইন ডিভাইসেস না দিয়ে থাকে, তাহলে আমরা স্কুল কলেজে আমাদের 12-13 বছরের বাচ্চাদেরকে আমরা অনলাইন ডিভাইসেস দিচ্ছি কেন? স্মার্টফোন দিচ্ছি কেন? এটা কি তাদের ভালো হওয়ার জন্য না খারাপ হওয়ার জন্য? ধ্বংস করার জন্য? এটা প্রশ্ন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল ইয়োরসেলফ, কন্ট্রোল ইয়োরসেলফ। আমি ছাত্রছাত্রীকে বলবো কন্ট্রোল ইয়োরসেলফ, নিজেকে কন্ট্রোল করো, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। বইপত্র পড়ো, ভালো ছবি দেখো, মহামানবদের জীবনী পড়ো, হাদিস কোরআন পড়ো, মহান মানুষের বঙ্গবন্ধুর জীবনী পড়ো, সক্রেটিসের জীবনী পড়ো, এপিজে আব্দুল কালামের জীবনী পড়ো, বড় বড় বই পড়ো, নিজের বই পড়াশোনা করতে হবে। আমি কি বলেছি, ইউনিভার্সিটির জীবনে আমি কণ্ঠশীলন করেছি, আমি জাতীয় পত্রিকাতে অংশগ্রহণ করেছি, আমি ইংলিশ কোর্স করেছি, খাওয়া দাওয়া করেছি, পড়াশোনাও করেছি। তা আমাকে সবকিছু করতে হবে। জীবনটা ছোট্ট, কিন্তু অনেক কিছু জানার আছে, শেখার আছে, বোঝার আছে। অনলাইনে যদি আমি সারাদিন থাকার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার সর্বনাশ হয়ে যাবে। ধন্যবাদ স্যার। আমরা সময় আমাদের জাস্ট 8:30টায় আমার একটা ক্লাস আছে, ইংরেজি ক্লাস। যারা বিসিএস ক্যান্ডিডেটস তাদের জন্য একটা ইংলিশ ক্লাস আছে, ওটার প্রিপারেশনের জন্য কয়েক মিনিট আমাদের প্রস্তুতি দরকার হবে। আসলে আপনার কথাগুলো মানে ঘড়ির দিকে তাকাচ্ছি আবার তাকাচ্ছি না, যদি সময়টা শেষ হয়ে যায়। আপনার প্রতি আমাদের অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা।
আশা করি আপনি দ্রুত সুস্থ হয়ে যান। আপনি অসুস্থ শরীরে আমাদেরকে সময় দিয়েছেন, গাইড করেছেন, কাউন্সিলিং করেছেন। আপনার প্রতি আমাদের শুভেচ্ছা থাকলো, কৃতজ্ঞতা থাকলো। আশা করি খুব শীঘ্রই আপনার সাথে আমাদের মনোজগৎ তৈরির, মনোপরিসর তৈরির এবং সেটাকে মন নির্মাণের জন্য আমরা আবার আপনার সেশন নিয়ে আমাদের শিক্ষার্থী বন্ধুদের, আমাদের মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যদের কাছে আবার আসবো। তো আপনার এই পর্যন্ত আপনি সুস্থ থাকুন, আপনি খুব দ্রুত রিকভার করুন। আপনার জন্য আমাদের দোয়া থাকলো, শুভেচ্ছা থাকলো, কৃতজ্ঞতা থাকলো। আর স্যার আপনি যদি অনুমতি দেন আজকে ক্লাস আমরা এখানেই শেষ করতে চাই, আজকের সেশনটা। আমার জন্য দোয়া করবেন। তবে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ প্রতি মাসে একবার করে আমরা কথা বলবো। ওয়াও, থ্যাংক ইউ স্যার, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি শেষ মুহূর্তে এই ঘোষণাটা আমাদের যারা শিক্ষার্থী বন্ধুরা আছেন, যারা চাইছেন যে আজকের সেশনটা আরো দীর্ঘ হোক বা আরো ঘন ঘন ক্লাস চাই স্যারের, তাদের উৎসাহ, তাদের আকাঙ্ক্ষাকে নিবৃত করবে এবং তারা আশাবাদী থেকেই আজকে প্রোগ্রামটা আমরা এখানে শেষ করতে পারবো। মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ, মার্চ ফরওয়ার্ড শুধু সাকসেসের জন্য কাজ করে না, শুধু ক্যারিয়ারিস্ট তৈরি করার জন্য তৈরি করে না। আমাদের শ্রদ্ধেয় বাদর সৈয়দ স্যার শুরুর দিকেই আমাদের যে ফার্স্ট যে ডেলিভারিটা ছিল আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসার সময় শুরু, সেটা হচ্ছে আমরা রাইট পিপল চাচ্ছি। তো রাইট পিপলের জন্য শুধু পড়ালেখা করলে হবে না, এই পড়ালেখা বুকিশ বা আমরা যেটা বলছি শুধু ক্যারিয়ার ওরিয়েন্টেড পড়ালেখা করলে হবে না। আমাদের একটা সমৃদ্ধ মনোজগৎ তৈরি করার জন্য আমাদের অনেকগুলো মোটিভেশনাল সেশন দরকার, আমাদের লেখাপড়ার, আমাদের চিন্তার ডাইভার্সিটি দরকার, আমাদের ভেরিয়েশন দরকার। এবং যত জানবো তত আসলে আমরা নিজেদেরকে ঋদ্ধ করতে পারবো, সমৃদ্ধ করতে পারবো, নিজের জন্য এবং সমাজকে আলোকায়ন করার জন্য আমরা কাজ করতে পারবো। তো আশা করি স্যারের জন্য রেসপেক্ট থাকলো, শুভেচ্ছা থাকলো, আমাদের ভালোবাসা থাকলো। আপনাদের সবার জন্য এত সময় নিয়ে যারা শুনেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আপকামিং সেশন গুলোতে আশা করি আমরা সবাই একসাথে উপস্থিত থাকবো। আমাদের 1 অক্টোবর আমরা আমাদের শ্রদ্ধেয় জামাল উদ্দিন আহমেদ স্যার, সরকারের সাবেক সচিব, উনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন, পরবর্তীতে সিনিয়র সেক্রেটারি হিসেবে রিটায়ারমেন্টে গেছেন। ওনার খুবই রিচ একটা ক্যারিয়ার লাইফ ছিল সিভিল সার্ভিসে। আপনারা যারা সিভিল সার্ভেন্ট হতে চাচ্ছেন তাদের কাছে কল্পনায়, ইমাজিনেশনে আপনি যাতে ওই চাকরি জীবনে প্রবেশ করতে পারেন, ওখানকার অভিজ্ঞতাগুলো সম্পর্কে একটা আগাম ধারণা পান, সেই বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের নেক্সট গেস্ট থাকবেন আমাদের 1 অক্টোবর রাত 8:20 আমাদের শ্রদ্ধেয় অ্যাডভাইজার মার্চ ফরওয়ার্ড মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ স্যার। সেই প্রোগ্রামটাও আপনারা সবাই দেখবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে শেষ করছি। কিছুক্ষণ পরেই 8:30 আমাদের আজকের নিয়মিত ক্লাস, আমাদের ইংরেজি গ্রামারের উপরে ক্লাস হবে। শ্রদ্ধেয় শাহান স্যার, উনি একজন ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ টিচার হিসেবে খুবই তার ফিল্ডে উনি যথেষ্ট প্রথিতযশা এবং যথেষ্ট সমৃদ্ধ একজন ট্রেনার। আশা করি তার ক্লাস সবাই মনোযোগ দিবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। বাদর সাহেব ভাইকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাদের সবার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।